আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এটিএন বাংলা ইউকের এখানকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসিত চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার আমরা চলে আসলাম আমাদের যথারীতি এক সপ্তাহ পর আমাদের প্রোগ্রাম নিয়ে এডুকেশন আওয়ার। আজ এডুকেশন আওয়ারের একটা টপিক, নতুন টপিক। যদিও এই ব্যাপারে আমরা আগে কথা বলেছি, তারপরে আমরা মনে করি অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা বারবার এগুলো নিয়ে আসা। আজকের আমাদের টপিক হচ্ছে ম্যাথস নিউ কারিকুলাম। সো এই দেশের বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাথসে, অঙ্কতে 2014 আপনার অটম টার্ম থেকে, এই টার্ম থেকে নতুন কারিকুলাম শুরু হয়েছে। এটা গভর্নমেন্ট 10 বছর পর নতুন কারিকুলাম নিয়ে এসেছে। ম্যাথসের কিছু চেঞ্জ এসেছে বিভিন্ন ইয়ার গ্রুপের জন্য। এর পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে অনেক হার্ড ওয়ার্ক করতে হইতেছে, বিকজ বিভিন্ন ধরনের এক্সপেকটেশন গভর্নমেন্টের কাছ থেকে, স্কুলের কাছ থেকে, প্যারেন্টসের কাছ থেকে আছে। তো আমাদের ম্যাথস কারিকুলামের এই যে নতুন চেঞ্জ, এই বিষয় নিয়ে আমরা আগে কথা বলেছি এবং আজ আমরা নিয়ে এসেছি আমাদের একজন এক্সপিরিয়েন্স টিচার। উনি এই ব্যাপারে অনেক কাজ করেছেন, অনেক ইনসেট রান করেছেন এবং বিশেষ করে উনি বইও লিখেছেন বিভিন্ন ব্যাপারে। আমরা কিছু স্লাইড নিয়ে কথা বলবো, ওনার কিছু ক্যালকুলেশন, উনি পলিসি রেডি করেছেন এবং আমরা এগুলো আপনারা স্ক্রিনে দেখাবো। আমরা আশা করব আপনারা ফোন করে কথা বলবেন এবং এই স্লাইডটা আমরা যদি ইমেল পাঠিয়ে দেন আমাদেরকে, আমরা পাঠিয়ে দিতে পারবো। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য আপনারা করবেন। তো আসুন মূল আলোচনা চলে যাই। এবং আলোচনার শুরুতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের একজন সিনিয়র টিচার মাহবুব হোসেনের সাথে। আসসালামু আলাইকুম মাহবুব হোসেন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, অত্যন্ত ভালো আছি বাসিত ভাই। আর আবার প্রোগ্রামে ফিরে আসলাম। এটিএন বাংলাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শকদের প্রতি আমার রইল সশ্রদ্ধ সালাম। আপনাকে ধন্যবাদ, বিশেষ করে সারাদিনের স্কুলের কাজ শেষে আজ আমাদের সাথে জয়েন করার জন্য। তো আজ আমাদের টপিকটা হচ্ছে ম্যাথস নিউ কারিকুলাম। আমরা আগে ধরেন বছরখানেক আগে এটার আঙ্গিক কথা বলেছি, আপনিও আমাদের এই প্রোগ্রামে ছিলেন। তো প্রথমত আপনাকে আমি জিজ্ঞেস করব, গভর্নমেন্ট এই ম্যাথস নিউ কারিকুলাম যে নিয়ে আসার কারণটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেটার পিছনে সব কিছুগুলোর পালট। কারণ একটা কোয়েশ্চেনের কারণেই সব কিছু চেঞ্জ চলে আসছে, যে এই চেঞ্জটা করার কারণটা কি, আর কী ধরনের জিনিসটা নিয়ে আসছে, আর কী ধরনের জিনিস ম্যাথস থেকে বাদ দেওয়া হয়েছে। আর এইসব কারণেই কিন্তু সরকার যখন একটা জিনিস যখনই হোক না কেন, পলিসি থেকে শুরু করে লেখাপড়া বা অন্য কোনো পলিসি থেকে শুরু করে, যখন একটা পলিসি লং টাইম থাকে তাহলে এটা একটা মডিফাই করা হয়। অ্যাকচুয়ালি এই কারিকুলামটাকে মডিফাই করা হয়েছে, কমপ্লিটলি চেঞ্জ না। আর মডিফাই করার পিছনে যে 2-4টা রিজন আছে, যেটা মনে করেন অনেকেই মনে করে, অনেক রিসার্চ হয়তো যারা কম্পেয়ার, মানে ইউরোপের মধ্যে কম্পেয়ার করে দেখা গেছে যে আমাদের বাচ্চারা কম্পেয়ার করা যায় আশেপাশের দেশগুলোর সাথে, হয়তো তুলনামূলকভাবে এদের অ্যাচিভমেন্টটা একটু কম। এখন এই বাচ্চাদের অ্যাচিভমেন্টটা কম কেন? তখন দেখা যায় যে 10 বছর আগে যে কারিকুলামটা ছিল, হয়তো একটা সময় আসছে যে একটা চেঞ্জ করার পরে দেখা যাক আমাদের কোনো অ্যাচিভমেন্টে কোনো পরিবর্তন আসে কি না। সো এই অ্যাচিভমেন্টারে একটা মনে করেন রেশিও হিসাবে একটা উচ্চ পর্যায়ে বা অ্যাচিভমেন্ট বাড়ানোর জন্যই আর কি আমার মনে হয় মেইন কারণটি হচ্ছে এগুলা। আর কিছু জিনিস যেগুলো আছে ম্যাথসের মধ্যে স্ট্যান্ডার্ড, যেগুলো আমরা মনে করি এটা 10 ইয়ার্স আগে ছিল সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আমরা বলতাম, মনে করেন লাস্ট ইয়ার বা এখনও ইয়ার 6-এ আমরা টিচ করতেছি, যেটা যে ক্যালকুলেশন মেথড, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনস অ্যান্ড ডিভিশনস, এইগুলারে আমরা যেটা এখন ভার্টিক্যাল মেথড বলি, এটা যদিও আমরা স্ট্যান্ডার্ড মেথড বলি, কিন্তু আমরা স্ট্রেট ওয়েটে টিচ করি না। এটার এই স্ট্যান্ডার্ড মেথডটা আসার আগে অনেকটা পার্টিশনিং মেথড, ডিকম্পোজিশন মেথড, কম্পোজিট মেথড, মানে এটারে পার্ট করে আমরা হয়তো নিয়ে আসতাম। কিন্তু এখন সরকারে মনে করতেছে যে বাচ্চাদেরকে এটা স্ট্রেট, ইভেন কি ফ্রম ইয়ার 2 থেকে আপনাকে স্ট্যান্ডার্ড মেথডটা শেখানো দরকার। এই ধরনের চেঞ্জ কিছুটা চলে আসছে। আপনি কি মনে করেন বাচ্চারা বা স্টুডেন্টরা ইয়ার 2 থেকে রেডি আছে সেটা গ্রহণ করার জন্য বা স্কুল টিচ করার জন্য? স্কুল কি রেডি? এটার বাচ্চাদের ব্যাপারে, আমি স্কুলের ব্যাপারে বলি, এটা আপনার কোয়েশ্চেনটাকে আমি 2টা পার্ট নিই। একটা পার্ট হচ্ছে বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চাদের ব্যাপারটা কমেন্ট করার এখনও যদিও সময় আসে নাই, তবে সাইকোলজিক্যালি আমি বলতে পারি যে বাচ্চাদেরকে ব্রেনটা এমনভাবে রেডি, যেটা আপনি দিবেন তারা সেটা নেওয়ার জন্য সবসময় রেডি। আচ্ছা, এটা আমার
কোনো যদিও কোনো শেষ কমেন্ট করতে পারবো না যে এটা তো মাত্র শুরু হয়েছে, এই 2014 থেকে শুরু হয়েছে, কিন্তু আমার সাইকোলজিক্যাল কারণে আমি মনে করতেছি বাচ্চাদেরকে আপনি যাই দিবেন তারা সেটা নেওয়ার জন্য তাহলে আপনি বলতেছেন যে বাচ্চাদেরকে আমরা যদি ট্রেন করি ওরা ট্রেন হয়, ওরা ট্রেন হয়ে যাবে। আর যারা ট্রেনার মনে করেন আমাদের স্কুল যারা ফ্যাসিলিটেটর হিসাবে স্কুল টিচার, তারা কীভাবে নিবে কেমন এটা ডেলিভারি করবে, এই কমেন্টটা খুব এখনো মানে খুব আর্লি হয়ে যায় আর কি। সেটা তো রিভিউর পর্যায়ে হ্যাঁ, সেটা অন্তত কিছুটা সময় গেলে বোঝা যাবে। সেটাই আর কি। তো আজ তো আপনি নিয়ে এসেছেন, ধন্যবাদ, একটা স্লাইড, সেখানে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে 15টা পেজ রয়েছে, সেখানে ম্যাথসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্যারেন্টসের উদ্দেশ্যে সেটা বলেছি, যদি আপনারা কেউ এই স্লাইডটা চান আমাদেরকে ইমেল করবেন, আমাদের ডিসকাশনটা আপনি শুনুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকবে, এখানে অনেকগুলো ক্যালকুলেশন পলিসি রয়েছে, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো, এবং পরবর্তীতে যদি আপনারা সেই স্লাইডটা চান ম্যাথসের, আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। এবং মাহবুব সাহেব আরও 2-একটা বইও লিখেছেন এই ব্যাপারে, উনি হয়তো কথা বলবেন। যে মাহবুব সাহেব, আমরা তাহলে আমার হাতে আপনার এই পুরো প্যাকটা রয়েছে, এখানে নিউ ম্যাথস ক্যারিকুলাম 2014 যে চেঞ্জেস যেগুলো, তো আমরা যে এরিয়াগুলো হচ্ছে প্রথমে আপনার ফার্স্ট পেজে যে আপনি এরিয়াগুলো দিয়েছেন, চেঞ্জ অফ ম্যাথমেটিক্যাল, আমরা কি পেজ 1-এ দেখতে পারি? পেজ 1 and 2 আমরা পেজ 1 দেখি প্রথমে পেজ 1টা আমরা দেখি। 1টা দেখি। আচ্ছা, তো পেজ 1-এ যেটা আসতেছে, চেঞ্জ অফ ম্যাথমেটিক্যাল টার্মস অ্যান্ড এলিমিনেশন অফ সাম টপিকস। হ্যাঁ, সেখানে আমরা দেখতে পারতেছি আমাদের স্ক্রিনে, সেগুলো হচ্ছে মনে করেন একটা সাইডে হচ্ছে আপনার চেঞ্জ কিভাবে হচ্ছে, মানে ওল্ড টপিকস টাইটেল, সেটাই, আর রাইট সাইডে যেটা সেটারে নতুন নামে যেটা রিপ্লেসমেন্ট করা হচ্ছে। যেমন প্রথম যেটা ছিল, প্রথম যেটা ছিল শেপ এন্ড স্পেস, আমরা জানতাম ওল্ড কারিকুলাম হিসাবে যেখানে আপনি শেপ এন্ড স্পেস মনে করেন রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল যেগুলো আপনি শিখাবেন, ইংল্যান্ডে সেটা টপিক ছিল শেপ এন্ড স্পেস, কিন্তু এটার রিপ্লেসমেন্ট করা হয়েছে ম্যাথমেটিক্যাল নেম দিয়ে, আমি এটা সাপোর্ট করি, এটার নাম হচ্ছে জিওমেট্রি। I like it. Special vocabulary use করা হবে। I like it because eventually when you use introducing shape and space in year 1, year 2, in key stage 1 and 2, but then it will be eliminated automatically by itself because it's part of the geometry. So that's why it's better to introduce the mathematical word from the beginning, even from year 1. So that's why I like it. Replacement করা হয়েছে shape and space রে geometry দিয়ে। আচ্ছা, নেক্সট ওয়ান যেটা আছে মনে করেন হ্যান্ডলিং ডাটা। হ্যান্ডলিং ডাটা আপনি মনে করেন গ্রাফ আছে, পিক্টোগ্রাম আছে, বারগ্রাম, বার চার্ট, লাইন গ্রাফ, এইগুলা কিন্তু একটা স্মল পার্ট, কিন্তু অ্যাকচুয়ালি এই টপিকটা হচ্ছে আন্ডার দ্য স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, হয়, কিন্তু আপনি ছোট্ট একটা টপিকে আপনি ইন্ট্রোডিউস করতেছেন, কিন্তু আপনি শেখাচ্ছেন অ্যাকচুয়ালি কি স্ট্যাটিস্টিক্স। এর জন্য এটা রিপ্লেসমেন্ট করা হয়েছে নতুন নাম দিয়ে স্ট্যাটিস্টিক্স, এবং এটাও আমি লাইক করি, কারণ এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল নেই, কারণ আসল জিনিসটা তো হচ্ছে ম্যাথমেটিক্স। আসল ম্যাথমেটিক্সের কিন্তু কয়েকটা পার্ট, ম্যাথস থেকে শুরু করে আপনার ফার্স্ট পার্ট হচ্ছে অ্যারিথমেটিক, দেন আরেকটা পার্ট যেটা আমরা মনে করি ক্যালকুলেশন, সেটা হচ্ছে অ্যারিথমেটিক। নেক্সট পার্ট হচ্ছে আপনার মনে করেন জিওমেট্রি, যেটা আমরা শেপ এন্ড স্পেস। অ্যানাদার পার্ট হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স, যেটা আপনার ডাটা হ্যান্ডলিং, যে আপনার বা ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ। আর নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই স্ট্যাটিস্টিক্স। জি, এর জন্য আমি মনে করতেছি এগুলো অত্যন্ত। তাহলে এই যে যেগুলো আপনি বললেন, জিওমেট্রি বা স্ট্যাটিস্টিক্স আসতেছে, যে নামগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস, সেটা আমাদের বাচ্চারা প্রথম থেকে শিখলে সেটা আজ থেকে 5 বছর পর যখন তারা সেকেন্ডারিতে বা কলেজে যাবে তখন সেটা ভয় পাওয়ার না। ওল্ড কারিকুলাম হিসাবে দেখা যায় যখন সেকেন্ডারি প্রাইমারি শেষ করলো তখন সেকেন্ডারি দিকে গেলে তারা যায় স্ট্যাটিস্টিক্স জানে, তখন জিওমেট্রি জানে, মনে করে এই ঠিকই, কিন্তু এটা তো তারা আগেই জানে। সেটাই, কিন্তু এই আপনার অ্যাকচুয়াল নেমটা ইন্ট্রোডিউস ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল টার্মস ফ্রম দ্য বিগিনিং ইজ গুড আইডিয়া, গুড আইডিয়া। এন্ড ফাইনাল যেটা এটা কি হচ্ছে, আর একটা হচ্ছে অ্যালজেব্রা, এটা একটা পার্ট অফ ম্যাথস, কিন্তু আমরা আগে অ্যালজেব্রা করতাম, ইয়ার 6-এ একটু ইন্ট্রোডিউস ছিল, কিন্তু সেটা কোনো অ্যালজেব্রা কোনো নাম ছিল না। আচ্ছা, তখন তারা এখন কিন্তু নতুন যেটা নিয়ে আসছে, স্পেশালি ফ্রম এন্ড ইন ইয়ার 6 ইউ হ্যাভ টু টিচ অ্যালজেব্রা। সো এটাও ইম্পর্টেন্ট, এটা নতুন আসলে হয়তো বা এটা বাচ্চাদেরকে ইয়ার 6-এ পার্টিকুলার এটা দেওয়া পার্টিকুলার, হ্যাঁ সেটাই আর কি, সেটাই। এবং অবশ্যই সেকেন্ডারি স্কুলে গেলে তারা আরো মোর শিখবে অ্যালজেব্রা, তারা মোর শিখবে, কিন্তু তাদেরকে অন্তত এন্ড অফ কি স্টেজ 2-তে জানানো দরকার, শেখানো দরকার, ইন্ট্রোডিউস করা দরকার, এটি আমরা মনে করতেছি। নেক্সট যেটা হচ্ছে আপনার মনে করেন প্রবাবিলিটি, একটা আছে দ্য প্রবাবিলিটি, এটি কিন্তু নতুন কারিকুলামে স্টেজ 1 থেকে কমপ্লিটলি টেকেন অফ। আচ্ছা, স্টেজ 1 থেকে এটাকে
কারণটা কি প্রবাবিলিটি একটা ইম্পর্টেন্ট আর এটা শুরু হবে আপনার ইয়ে থেকে এই কি স্টেজ 3 থেকে ইয়ার 7 থেকে probability you need to teach and from under the new curriculum probability has been taken from the new curriculum. I have no idea what is the main reason. সেটা করা হচ্ছে, তো সেটা হয়তো ভবিষ্যতে সেকেন্ডারি স্কুল তো সেটা থাকবেই, তাই না? না, সেকেন্ডারি ইয়ার 7 থেকে আপনাকে টিচ করতে হবে, প্রবাবিলিটি একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। বাট আমরা কি আমার কাছে মনে হচ্ছে যে যেখানে আপনার নতুন টপিক আসতেছে বেশ কিছু, এখন যদি পুরানো দুই একটারে আবার ঠিক জায়গায় রাখা হয় তখন তার ভলিউমটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য হয়তো আমার মনে হচ্ছে আর কি যে অ্যালজাবরা আসতেছে নতুন, তারপরে রোমান নিউমেরাল আসতেছে নতুন, এই হিসাবে মনে করি এখন যদি প্রবাবিলিটি বা আর যেগুলো আছে সবগুলো ঠিক রাখা হয় তাহলে ভলিউমটা একটু বেশি হয়ে যাবে। সেটা হচ্ছে আমার একটা ক্যালকুলেশন, বাট তার জন্য হয়তো প্রবাবিলিটি রাখা হয়েছে পাশাপাশি সেটা সেকেন্ডারিতে শেখানোর জন্য বাচ্চাদের জন্য বেশি প্রেশার হয়ে যাবে, তাই না? তারপর যেটা নতুন আসতেছে সেটা হলো আমরা যদি স্লাইড নাম্বার 2 তে যাব, 2 তে যাই। হ্যাঁ, এখন পেজ নাম্বার 2 তে আমরা কি আসতেছে একটু বলেন। যেমন জানেন রোমান নিউমেরালস যেটা আসতেছে এটা হচ্ছে নতুন টপিক সেট করা আছে। যেমন আমরা লেটার্স রিপ্রেজেন্ট করে নাম্বার, লাইক আপনার মনে করেন ভি হচ্ছে 5, আচ্ছা, মানে 5, এক্স হচ্ছে 10, আচ্ছা, আর আই হচ্ছে 1, তারপর এল হচ্ছে 50। সেটা বিভিন্ন সময় গণিতের মধ্যে দেখি, হ্যাঁ তাই না? হ্যাঁ, গড়ির মধ্যে আছে। তারপর মনে করেন সি হচ্ছে 100, ডি হচ্ছে 500, এম হচ্ছে 1000। হ্যাঁ, তো এইগুলা ওই মানে আমি মনে করি এটাও মোটামুটি একটা ধারণা থাকা দরকার, কিন্তু স্টিল আমরা ওয়ার্ল্ড ওয়াইজ এখনও দেখতেছি যে রোমান নিউমেরালস নাম্বারগুলা ইউজ করা হয়। তাইলে এটা যদি বাচ্চারা না জানে তাহলে তো তাদের জন্য একটা জিনিস অজানা থেকে যায়। দুনিয়াটা হলো গ্লোবাল ওয়ার্ল্ড, তারা একটা দেশে বেড়াতে গেল, হঠাৎ একটা সিম্বল দেখলো, এটা নাম্বার কত, বা একটা মনে করেন এখনো ভালো ভালো ঘড়িতে আপনার নাম্বার দেওয়া আছে, এই 1, তারপর এক্স, তারপর আই ভি, মানে রোমান নিউমেরালস। আর আরেকটা যেটা এটাও আমি মনে করি অত্যন্ত ভালো জিনিস, সেটা হচ্ছে আমরা স্পেশালি বাংলাদেশি এবং ইন্ডিয়ান যারা আছে আমরা শিখছি, এখনও প্যারেন্টসরা মনে করে যে নামতা যেটা মনে করি টাইম টেবলসটা আমরা মেমোরাইজ করছি, যে 2 × 2 = 4 আমরা যেভাবে মেমোরাইজ করতেছি, কিন্তু এখন সরকার এই নতুন কারিকুলাম আন্ডারে বলছে আর কি যে এন্ড অফ ইয়ার 4 every child must learn timetables off by heart up to 12. আমরা তো বাংলাদেশে সেটা শিখে ফেলছিলাম, কিন্তু সেই জন্য আমি বলতেছি এইবার ইম্পর্টেন্ট দেওয়ার জন্য আমি এই দেশে তো সেটা হয় না। অনেক সময় বাচ্চারা দেখা গেলো ইয়ার 6-এ চলে গেছে, 12 তো প্রশ্নই উঠে না, সেটা দেখা গেলো তার অনেক সময় নামতা সে হাতে গুনতেছে। মনে করেন তারা মনে করে যে 8 টাইম টেবলস, মনে করে 8 × 8 = 1, 8 × 2 দেন কাউন্টিং 8 ইন ইচ টাইম, বা এরকম কাউন্ট করে তার হিসাব করে। কিন্তু এখন সেটা সরকারে মনে করতেছে বলে না, এটা হয় কি ক্যালকুলেশন স্কিল যেটা আছে এটা অনেক পিছনে পড়ে যায়। আপনার মাল্টিপ্লিকেশন স্কিলটা, আপনার multiplication, divisions, solving problems, everywhere you need it to use it. এখন যদি আপনি একটা প্রবলেম সলভ করবেন, আপনার মাল্টিপ্লিকেশন আপনি কাউন্টিং ফিঙ্গার্স, আপনি কাউন্টিং অন করে বাইর করতেছেন, আপনাকে অনেক সময় লাগবে। এর জন্য সরকার এই যে ইম্পর্টেন্সটা বুঝতে পারছে, বোঝার জন্যই আমার মনে হচ্ছে যে এন্ড অফ ইয়ার 4-এ প্রত্যেকটা বাচ্চা আর কি কোনো রিগার্ডলেস তার অ্যাচিভমেন্ট সেটা মেমোরাইজ করতে হবে। এটার সে যদি এসিএনও হয়ে থাকে তারপরেও তার একটা অ্যাচিভমেন্ট দেখাতে হবে যে তাকে এই টাইম টেবল মানে আপ টু কয়টা পর্যন্ত শিখছে। আমরা কি মনে করি আমাদের প্যারেন্টসদের জন্য, আমাদের যখন মিটিং হবে, টিচারদের যখন মিটিং হয়, প্যারেন্টদেরকে সেটা বলা দরকার যে বাচ্চারা প্লিজ মাস্ট গড়ে চেষ্টা করার জন্য যাতে 12 পর্যন্ত নামতা, আপ টু 12 নামতা সেটা শিখে ফেলে বাই হার্ট। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার ইমপ্লিমেন্ট করা যায় খুব সহজ ওয়েতে। হোমওয়ার্ক আপনি হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলেন নামতা শেখার জন্য, টাইম টেবল শেখার জন্য, দেখবেন আপনি এক টার্মই আর কি অন্তত আপ টু 12 শিখে ফেলছে। এই দেশে তো বাচ্চারা অনেক সময় যে বিভিন্ন সময় কোনো ভালো যেমন মিউজিকের সাথে গানের সাথে নামতা শিখে, আমরা তো শুধু মুখস্থ করে ফেলছি, ওরা তো মুখস্থ সময় করে না, কোনো নতুন কোনো টেকনোলজি। আমি আগেই বলছি বাচ্চাদেরকে আপনি যেটাই দিবেন তারা সেটাই নেওয়ার জন্য রেডি। কারণ আপনার আমার মনে করেন ব্রেনটা এরকম সাইকোলজির যদি আমরা চিন্তা করি, তো প্রত্যেকেরই যেমন একটা কম্পিউটারে যে মেমোরি আছে, মেমোরির যেটা চিপ থাকে বা মোবাইলের, তার একটা লিমিটেশন থাকে। যখন কম্পিউটারটা পুরাতন হয়ে যায়, আপনার আর কোনো স্পেস নাই, তাহলে আপনাকে কী করতে হয়? ডিলিট করতে হয়। ডিলিট করে তারপর এটা আপনার নতুন একটা জিনিস সেভ করতে হয়।
কিন্তু বাচ্চাদের ব্রেইনের যে চিপ যেটা আছে এটা কমপ্লিটলি এমটি। আপনি যাই দিবেন তাই নেবে। হয়তো কেউ নিতে পারে একটু দেরি, মানে কুইকলি, কেউ একটু নেবে একটু সময় লাগবে, কেউ নেবে মনে করেন 100%, কেউ নেবে 80%, কেউ নেবে 75%, বাট তারা কমপ্লিটলি রেডি টু টেক। সেটাই আর কি। আমাদের দর্শকের উদ্দেশ্যে এটাই বলে রাখি, if you are watching this program today, we are talking about a new maths curriculum, some of the calculation policies. The maths new curriculum has started in England from year 2014 autumn term in primary school, from year 1 to year 6. So there are some changes we are talking about, as well as there are some addition and there are some deletion obviously. And we will have some calculation policy. We'll be talking to Mr. Mahbub Hussain about this. If you are interested to get this particular slide, we'll be happy to send you by email, if you send your email and request for this, so that you can look at this, what are the changes in maths in primary school. Thank you very much. আপনারা যারা প্রোগ্রাম দেখতেছেন, আমি বাংলায় বলতেছি, আপনারা ফোন করে অথবা ইমেল করে যদি আমাদেরকে সেটা রিকোয়েস্ট করেন, এই যে স্লাইড যেটা দেখানো হচ্ছে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ। নো, অ্যাকচুয়ালি কিন্তু এইবার এই কারিকুলামটা এই সেপ্টেম্বর থেকে যে শুরু হয়েছে, এটা কিন্তু ইয়ার 6-এর জন্য না, কারণ ইয়ার 6-এ ওল্ড কারিকুলাম অনুযায়ী তাদের সেটস হবে। আচ্ছা, আর এইবার যারা আছে ইয়ার 5-এ তারাই হবে ফার্স্ট ব্যাচ ইয়ার জন্য, নতুন কারিকুলামের জন্য। আচ্ছা, তাদেরকে প্রিপেয়ার করা হবে। কিন্তু এইবার এখন যারা ইয়ার 6-এ আছে যারা, কারণ তারা তো পুরাতন কারিকুলাম অনুযায়ী তার অলরেডি, এবং তারা স্যাটস পরীক্ষা দিয়ে তারা সেকেন্ডারি স্কুলে, তারা পুরাতন কারিকুলাম অনুযায়ী হবে। কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী সব কিছু হবে যারা এইবার ইয়ার 5-এ আছে। আচ্ছা, আমরা কি পরবর্তীতে অন্য পেজ নাম্বার 3-তে কিছু ক্যালকুলেশন পলিসি নিয়ে কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। তারপরে এটা আছে যেটা নেক্সট পেজে যেটা আছে, এটা হচ্ছে আমাদের যেটা আমি বিগিনিংয়ে বলছি, রিটেন ক্যালকুলেশন মেথড। আচ্ছা, পেজ নাম্বার 3-তে এটা মনে হয় 3 না 4 আছে। আচ্ছা, পেজ নাম্বার 3-তে হ্যাঁ, রিটেন ক্যালকুলেশন মেথড যেটা আমরা, সেটা এডিশন এবং সাবট্রাকশনের যে পলিসি যেটা ক্যালকুলেশন যেটা, পেজ নাম্বার 3 রিটেন ক্যালকুলেশন মেথড যেটা আছে, এটি কিন্তু নতুন কারিকুলামে, এটি কিন্তু নতুন কারিকুলাম থেকে ঠিক নেওয়া হয়েছে আর কি। এই পেজটা আচ্ছা, আমি কাট এন্ড পেস্ট করে নতুন আপনি কি কারিকুলাম একটু আমাদেরকে এক্সপ্লেন করবেন এই যে এই স্লাইডটা হচ্ছে যে যেটা মনে করেন, এটা আমার বিশ্বাস আমাদের বাংলাদেশি বা ভারতীয় যারা প্যারেন্টসরা আছেন তাদের জন্য এটা ফ্যামিলিয়ার, কারণ আমরা এইভাবে স্কুলে আমরা শিখছি। কিন্তু এটারে এই দেশে প্রথমেই স্ট্যান্ডার্ড মেথড আগেই বলা হতো, এখনও বলা হতো, কিন্তু এটার এখন এমফাসাইজ একটু বেশি দেওয়া হয়েছে কি ইয়ার 2 থেকে আপনাকে এই মেথডটা শেখানো হবে। আচ্ছা, আর আগে ছিল মনে করেন এই মেথডটা আপনি ইয়ার 5-এ শেখাতেন। আচ্ছা, তার আগে পার্টিশন এইসব করে শেখানো হতো। কিন্তু এখন যেটা আছে সবই জানেন যে আপনি ইউনিটস আপনি অ্যাড করবেন। অ্যাড করার পর যদি তাকে কোনো টেন্স থাকে তাহলে টেন্সটাকে আপনি ক্যারি অন করবেন টেন্স কলামে। তখন যদি কোনো 100 থাকে তাহলে 100টা আপনি করবেন 100 কলামে। এইভাবে মনে করেন ডিজিট যখন বড় হবে তখন ডিজিটটা লেফটে ক্যারি অন হবে, মুভ হবে। এবং আপনার ওই সাবট্রাকশনের ব্যাপারে যে সাবট্রাইং যেটা আছে, এটা অ্যাকচুয়ালি আসলে আমি পার্সোনালি আর কি আমরা অনেকেই বলি, কিন্তু আমি পার্সোনালি বড় বলি না। তার কারণ হচ্ছে মনে করেন আমি যদি এখন আপনার কাছ থেকে একটা পেন বড় করি, it means I have to give you back. But if you take one tens borrow but you're not giving back anymore, and there is no something to that demand to back it. But if you use the borrow this word vocabulary, that means you're teaching and doing something wrong. If somebody said, oh, you borrow one but you don't give me back. So সুন্দর পয়েন্ট। হ্যাঁ, তবে আমি মনে করি, বাট আমি যেটা টিচ করি আর কি, সেটা হচ্ছে মনে করেন আপনার টেন্স এখন ইউনিট আছে 2 ইউনিটস, কিন্তু আপনি টেক করবেন 7 ইউনিটস, আপনার কাছে নেওয়া নেই। আপনি জাস্ট ইউ টেক 110 ফ্রম ইউর 10 আমাদের সাবট্রাকশনের স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, যেমন 2 থেকে 7 আপনাকে যাবে না, তখন আপনি একটা 10 আনতে হবে আপনার 10 কলামস থেকে। তাহলে আপনি একটা 10 নিয়ে যান, আপনি একটা নিয়ে যান ইউনিটে, কিন্তু বড় করতে হবে এটা কোনো দরকার নেই। তাহলে আপনি কি ওয়ার্ডটা ইউজ করবেন? না, জাস্ট টেক 110, take 110 to your unit. So what is left? 210 left. That's it. You take 110 to your unit, and what is left? 210 left. So now 12 take with 7 is 5. Now is the 210s is not enough, so you have to take 100 from the 10. So take 100 from the 10, so 120. That means the 12 tens means 120. Good. আমরা তাহলে স্লাইড 3 কথা বললাম। এখন আমরা স্লাইড 4-এ আমরা চলে যাব। আমাদের একটা ছোট্ট বিরতি দিতে হবে মিনিটের মধ্যে। তাহলে 4-এ আমরা চলে যাওয়ার আগে দুই একটা কথা বলি আমরা। এই যে এডিশনের যে সাবট্রাকশনের যে আপনি যেটা
বললেন যে এই বাচ্চাদেরকে সুন্দর করে আপনি দেখাইছেন সেখানে আপনার স্লাইডে, বাচ্চাদেরকে ইয়ার 2 থেকে শেখাতে হবে। ঠিক আছে। এখন বাচ্চারা কি মনে করেন ইয়ার 2 থেকে এই যে কলাম মেথড যেটা বা রিটেন মেথড যেটা, কলাম এটাতে মেথড, হ্যাঁ। আপনি যেটা বলতেছেন এটা তো সময় অনেক লাগতে পারতেন, তারা তো নতুন ইউজ টু হতে। নতুন আপনাকে স্টেট ওয়ে যেটা আমি সাজেস্ট করি বা টিচারও আমার সাথে মানে একমত হবেন বা প্যারেন্টসরা একমত হবেন, যেমন যদি কেন ইন্ট্রোডিউস বা আপনাকে শেখানোর কথা বলা হয়েছে রিটেন মেথডটা ক্লাস 2 ইয়ার 2 থেকে, স্টিল আপনাকে পার্টিশনিং মেথড, টেন্স কিভাবে হচ্ছে, ইউনিট কিভাবে হচ্ছে, আর আপনার 100 কিভাবে হয়, তারপর 1000 কিভাবে হচ্ছে, আপনার প্লেস ভ্যালু নলেজটা আপনাকে দিতে হবে। না দিলে আপনি কখনো সেগুলা স্ট্যান্ডার্ড রিটেন মেথড আপনি করতে পারবেন না, কারণ বাচ্চারা তো এটা মেমোরাইজের জিনিস না, তাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এটা শুধু অফ বাই হার্ট লার্ন করার জিনিস না। সেই জন্য স্টিল আপনাকে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য আপনার অন্যান্য মেথড যেগুলো এক্সিস্টিং ইউ মাস্ট হ্যাভ টু ইউজ। দ্যাটস গুড। তো আমাদের একটা ছোট্ট বিরতি যাবো আর কি, যাওয়ার পর আসার পরে আমরা কথা বলবো আরও কিছু স্লাইড নিয়ে এবং বিশেষ করে মাল্টিপ্লিকেশন ডিভিশন এই ব্যাপারে। ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে ম্যাথস নিউ কারিকুলাম নিয়ে, যেটা 2014 থেকে শুরু হয়েছে প্রাইমারি স্কুলে, এবং আমাদের যে টিচার মাহবুব হোসেন উনি কথা বলতেছেন ক্যালকুলেশন বিভিন্ন পলিসি কিছু চেঞ্জেস এই ব্যাপারে, এবং একটা স্লাইড আমরা দেখাইতেছি আমাদের কম্পিউটারে টিভির স্ক্রিনে। আপনারা যদি মনে করেন এই স্লাইডটা আপনারা দেখতে চান আপনাদের বাসায়, আমরা ইমেল করবেন, ইমেল করলে আমরা সেটা পাঠিয়ে দিব। সো আমাদেরকে একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক, আমাদের একটা নতুন টপিক ম্যাথস নিউ কারিকুলাম বিষয়টি নিয়ে। আমরা ম্যাথস কারিকুলাম যে চেঞ্জটা এসেছে 2014 এবছরের সেপ্টেম্বর মাস থেকে, বিশেষ করে প্রাইমারি স্কুলে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সাথে রয়েছেন এক্সপিরিয়েন্স টিচার মাহবুব হোসেন, এবং উনি আমাদেরকে বোঝানোর জন্য একটা সুন্দর স্লাইড নিয়ে এসেছেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। উনি আমাদেরকে বিভিন্ন ক্যালকুলেশন পলিসি কী কী চেঞ্জ এগুলো নিয়ে কথা বলতেছেন। আপনারা যারা প্যারেন্টস ওয়াচ করতেছেন, আপনারা যদি আমাদের স্লাইডটা চান ইমেল করে দিবেন, আপনারা ইমেলে পৌঁছে দিব আপনাদের কাছে, আপনার সাথে থাকবেন। আর কোনো মন্তব্য কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করে বলবেন। আসুন আমরা মূল আলোচনা চলে যাই। মাহবুব হোসেন, আমরা কথা বলছিলাম ম্যাথস নিউ কারিকুলামের যে চেঞ্জেস যেগুলো এবং এডিশন ডিলিশন নিয়ে কথা। আপনি কথা বলেছেন আমাদেরকে যে কী কী জিনিস অ্যাড হয়েছে, কী কী জিনিস আমরা পেয়েছি, কী কী জিনিস বাদ দেওয়া হয়েছে, এবং বিশেষ করে এডিশন এবং সাবট্রাকশনের যে পলিসি ক্যালকুলেশনটা আপনি দেখিয়েছেন যে কলাম মেথডের মাধ্যমে। তো আমরা এখন কি আমাদের এখানে রয়েছে মাল্টিপ্লিকেশনের যে আপনি এখানে পেজ 4-এ মাল্টিপ্লিকেশনের ব্যাপারে আপনি কী কথা বলবেন একটু? ওকে, আমরা যদি পেজ 4-এ দেখি, আচ্ছা, তাহলে এখানে থাকবে মাল্টিপ্লিকেশন, যেটা মাল্টিপ্লিকেশনটা হচ্ছে লং মাল্টিপ্লিকেশন এন্ড শর্ট মাল্টিপ্লিকেশন, এগেইন ভার্টিক্যাল মেথড, কলাম মেথড, যেটা স্ট্যান্ডার্ড। আগে আমরা পার্টিশন করে মনে করেন 24 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে আমরা শেখাচ্ছি কি 20 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 3 অ্যান্ড 4 মাল্টিপ্লাইড বাই 3, দেন উই অ্যাড টুগেদার। আচ্ছা, কিন্তু এখন যেটা সরকারি মনে করতেছে যেটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনাকে স্ট্যান্ডার্ড মেথড 24 মাল্টিপ্লাইড বাই যেটা আছে 24 টাইমস 6, এখন সেটাকে আপনি স্ট্রেট আপনাকে কলাম মেথডে যেটা হচ্ছে 24 মাল্টিপ্লাইড বাই 6, 4 টাইমস 6 is 24, the 4 and the 2 carry on, carry on to the next column, 10 columns, because the 2 is the 24, so আপনার 4 হচ্ছে আপনার ইউনিট, it must be in the unit column, and 2 হচ্ছে 10 belongs to the 10 columns, it should go to the 10 columns. And whatever you carry on, you need to must add after your multiplications. So and 6 times 2 is 12, and added 2 is 14. অ্যান্ড ডিফারেন্ট স্কুলে ডিফারেন্ট বা ডিফারেন্ট টিচার মনে করেন, কেউ মনে করতে পারে যে ক্যারিয়নটা আপনার নিচে ডিজিটটা ক্যারিয়ন করতে পারে, বা কেউ ক্যারিয়নটা উপরে করতে পারে। বিশেষ করে বাংলাদেশে আমরা যখন শিখি আমি প্রিফার করি উপরেই করা ভালো, বাচ্চারা মিস করে ফেলতে পারে অনেক সময় কাউন্টিং এর মধ্যে। কারণ উপরে করা ভালো, তার কারণ হচ্ছে একটা কনসিস্টেন্সি আছে। মনে করেন আপনি এডিশন ক্যারিয়ন করতে পারবেন বটম দিয়ে, কিন্তু সাবট্রাকশন আপনাকে ক্যারিয়ন করতে পারবেন না বটম দিয়ে। বটম দিতে হবে না। তাহলে একটা আপনি বটমে করবেন, একটা টপে করবেন, তার চেয়ে সবগুলা টপে করা মানে একটা কনসিস্টেন্সি থাকে। তখন বাচ্চাদেরকে বলতে হবে না যখন মাল্টিপ্লিকেশন, তখন আপনাকে বলতে হবে না যে তুমি মাল্টিপ্লিকেশন নিচে করো আর সাবট্রাকশন যখন করতেছো তখন উপরে করো, না সবগুলোই উপরে করো, তাহলে সবগুলোই একভাবে থাকলো। এটা খুব ভালো জিনিস। তো পেজ নাম্বার 4-এ আমরা কথা বললাম সেটা মাল্টিপ্লিকেশন, শর্ট মাল্টিপ্লিকেশন এবং লং মাল্টিপ্লিকেশন নিয়ে কথা বললেন সেটাই। এখন যদি আমরা পেজ
নেক্সট পেজে যাই, সেটা হচ্ছে 5 নাম্বার পেজ, সেটা ডিভিশন, তাই না? ডিভিশন। সো ডিভিশনে আপনার ডিভিশনও স্ট্যান্ডার্ড মেথডটা চলে আসছে। মনে করেন আগে যেভাবে আমরা এটারে অনেক সময় এই দেশের বাচ্চারা বা আমরা যারা বলছি এটা বাস স্টপ মেথড বলে। যেমন মনে করেন আমরা যেভাবে একটা এই যে দেওয়া আছে যে আপনার যে মনে করেন এই যে লেআউটটা, এই লেআউটটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। মনে করেন আপনি 8 ডিভাইড বাই 20 না, আপনি দিচ্ছেন 432 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5। ওকে, এখন আপনাকে বলতে হবে যে একটা 5 হাউ মেনি টাইমস 5 গোজ ইন 2। ওকে, সো এই মেথডে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড, যেটা আমরা এই মেথডে আমরা শিখছি, আমরা সেটা আমরা বাংলাদেশে শিখছি, কিন্তু এখন এটা এই মেথডে আপনাকে প্রথম থেকেই শেখানো হবে। সেটা ইয়ার 2 বাচ্চা ইয়ার 2 তে আপনার ডিভিশন এগুলো নাই। সেটাই ইয়ার 2 তো মনে করেন 10 ডিভাইড বাই 2 মেন্টালি হবে, 10 মাল্টিপ্লাইড বাই 2 এরকম মেন্টালি হবে। হ্যাঁ, কিন্তু ইয়ার 3 থেকে মনে করেন আপনাকে তখনও আগের মতোই যেটা আপনার চাঙ্কিং মেথড, এটা আপনি শেখানোর জন্য বোঝানোর জন্য আপনি বলতে পারেন, কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড মেথডটা ইন্ট্রোডিউস করতে হবে। সেটাই আর কি। তো এইখানে যে সিস্টেমটা অনেক সময় হয় কি, যখন 2টা ডিজিট হয়ে যায় ডিভাইড করবে তখন সমস্যা হয়ে যায় বাচ্চাদেরকে। এখন 3 টাইমস 15 ইকুয়ালস, অনেকে হয়তো 3 টাইমস 15 জানে না। এই যে এখানে আপনার একটা কোয়েশ্চেন আছে, সেখানে 574 ডিভাইডেড বাই 15 দিয়ে ডিভাইড করবেন। 15 এখানে মনে করেন এর জন্যই বলছে যে বাচ্চারা মনে করেন যে, কারণ সরকারে তার আগেই দিচ্ছে, কারণ কারিকুলাম অনুযায়ী যে আপনাকে অ্যাট লিস্ট আপ টু 12 টাইম টেবিলটা শিখতে হবে কোন সময়, ইন ইয়ার 4। তাহলে আপনার এক্সপেকটেশন দেখেন ইয়ার 6-এ এসে যখন আপনি করবেন, মানে আপনার মাল্টিপ্লিকেশনের আর কোনো অসুবিধা থাকবে না। সেটাই, আপনাকে মাল্টিপ্লাইড বাই 15 মাল্টিপ্লাইড বাই 20 নো প্রবলেম। সেটাই আর কি, খুব ভালো জিনিস। আমরা মাল্টিপ্লিকেশন দেখলাম, ডিভিশন দেখলাম। এখন স্লাইড 6-এ আপনার সেখানে লিখেছেন আপনি কিছু লার্নিং অবজেক্টিভ নিয়ে কথা। এস্টিমেট দ্য আনসার টু এ ক্যালকুলেশন অ্যান্ড ইউজ ইনভার্স অপারেশন টু চেক আনসার্স। সো ইনভার্স অপারেশন দিয়ে আপনি চেক করবেন যে আনসারটা, এই ব্যাপারে আপনারা কিছু বলবেন কি? আমি অবভিয়াসলি হ্যাঁ, এটা হচ্ছে কি, যেমন মনে করেন সরকার যেটা দিচ্ছে, সরকারে এটা কিন্তু একটা মেন্টাল ম্যাথ হিসাবে প্রথমে আপনাকে তারে রেডি করতেছেন একটা বড় প্রবলেম সলভ করার জন্য। যেমন এখানে আছে 187 অ্যাডেড 248, এটাকে প্রথমে তাকে এস্টিমেট করতে হবে, রাউন্ডিং করতে হবে, রাউন্ডিং টু দ্য নিয়ারেস্ট 10 ও নিয়ারেস্ট 100। ওকে, এখন যদি 187 আমরা রাউন্ডেড করি টু দ্য নিয়ারেস্ট 10, তাহলে 190, আর তারপর রাউন্ডে করতেছে 248 250। ওকে, তখন আপনি আনসার পাচ্ছেন 440 রাফলি, সেটা আনসার, সেটা হচ্ছে আপনার এস্টিমেশন। এখন যদি কোনো বাচ্চার এস্টিমেশন থাকে এই 187 এর 248 2000 সামথিং, দ্যাট মিনস তার এস্টিমেশন স্কিলটা ভেরি পুয়ার। তখন আপনাকে মনে করেন তার আরও অন্যান্য স্কিল যেগুলো আছে সেগুলোতে তার ঘাটতি আছে, এগুলাকে তাকে শেখানো দরকার। কারণ আপনাকে একটা স্টেপ আরেকটা স্টেপ না শেখানো দিয়ে ফলো না করলে আপনাকে মানে একটা হার্ড অথবা চ্যালেঞ্জিং টাস্কে যাওয়া যাবে না। মানে বাচ্চাদের একটু ধারণা হবে সেটা, আমি যখন এটা ক্যালকুলেশন করব আমার ব্রেনের মধ্যে থাকতে হবে সেটা এস্টিমেশনটা কী হবে। এখন আপনি যেটা বললেন, যেমন 187 এর সাথে 248 যোগ করে দিলাম, অনেকে বললো না এটা 50 60, তো সেটা তো না, এটা এক্সপেকটেশনটা হলো এটা 400 এর উপরে হতেই হবে, 440 হতে সামথিং বা 500 এর মতো হতে হবে, সেটা একটা এস্টিমেশন। 2000 হলেও চলবে না, 50 হলেও চলবে না। এটা ভেরি গুড। এরপরে যে চেক যেটা করবেন, চেকিং যেটা হচ্ছে এটা আপনার এই স্ট্যান্ডার্ড মেথড ইউজ করে মনে করেন প্রথম আপনাকে দেখেন যেটা রেজাল্টটা হচ্ছে কি 435 অ্যাকচুয়ালি যখন আপনি দেখতেছেন, তখন যে রেজাল্ট থেকে যদি একটা নাম্বার আপনি ঠিকই করেন তাহলে মাস্ট বি আনসার হইতে হবে আরেকটা নাম্বার। এটি হচ্ছে তখন যদি দেখা যায় আরেকটা নাম্বার অ্যাকচুয়ালি যখন 435 থেকে 187 আনসার হচ্ছে আপনার 248, তাইলে আপনি মনে করতেছেন যে আপনার ক্যালকুলেশনটা 100% রাইট। সেটাই। তো এই যে চেকিং যেটা, সেটা এডিশনের সাথে আপনি চেক করলেন সাবট্রাকশনেরটা বিষয়টা আপনি চেক করলেন এডিশনের সাথে। এটা হচ্ছে কি দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে তার স্কিলটা এডিশন এন্ড সাবট্রাকশন স্কিল সে ইউজ করতেছে, এবং তার একটা রিভাইজ হচ্ছে মানে রিক্যাপ করতেছে তার যে আগে সে কি লার্ন করতেছে। কারণ এডিশন ও সাবট্রাকশন লার্ন না করে আপনি এটা শেখাচ্ছেন না। সেটাই।
তো তার জন্য তার স্কিলটা সেটা বাড়লো, চেকিংয়ের স্কিলটা বাড়লো, চেকিংটা বাড়লো, বাচ্চাদের এস্টিমেশনটা বাড়লো, Estimation-টা এবং বুঝতে পারলো আমার আনসারটা কি কারেক্ট হলো Answer-টা কি correct এবং সে ওয়ার্কিং আউটও শিখলো। এক্স্যাক্টলি তো এই পাশাপাশি 3-4টা স্কিল সেখানে চলে সিল আসছে, শেখাতে তাই না? হচ্ছে। সাংঘাতিক। আপনি একটা লেসনে কয়েকটা জিনিস 2-3টা জিনিস আপনি রিভাইজ করতেছেন আর নতুন একটা জিনিস শেখাচ্ছেন। তা আপনি কি মনে করেন আমাদের বাচ্চাদেরকে যখন হোমওয়ার্ক দেওয়া হয়, এই যে বিষয়গুলো, যে চেকিংয়ের বিষয়, এস্টিমেশনের বিষয়, এবং আমরা অনেক সময় মনে করি যে ম্যাথসটা করে ফেলতে হয়ে গেছে আনসার, এই যে এস্টিমেশন যেটা, চেকিং যেটা, এবং তার পাশাপাশি ক্যালকুলেশনটা, সেটা ওয়ার্কিং আউট, তিনটাই ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট। একটা বাচ্চার ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আপনার ইনক্রিজ করার জন্যে জি। বাট কনসলিডেশন করার জন্যে তার সবগুলা স্কিল এক ধাপের পর ধাপ শেখানো দরকার। মনে করেন 5 add 10 15, এটি যথেষ্ট নয়। তাকে 15 কিভাবে হলো, তাকে একটা চ্যালেঞ্জ যদি দিতে, হাউ ডু ইউ নো ইজ 15? ও আই নো বিকজ আমি ফিঙ্গার দিয়ে কাউন্ট করে দিলাম। নো, তখন সে যদি রিভার্সটা ইউজ করে মানে দেখাতে পারে যে হ্যাঁ এই কারণেই হচ্ছে 15 take away 5 is 10 and 15 take away 10 is 5, আপনি মনে করতে পারেন তার একটা স্কিল, তার যে ম্যাথমেটিক্যাল স্কিলটা যেটা হচ্ছে কমপ্লিটলি সলিড। এবং সেখানে সে সেলফ কারেকশনটা করতে করতে পারতেছে পারে। এবং চেক করে বলতে পারতেছে আমার আনসার কি রাইট অর রং। রং, হ্যাঁ। আর এই আমি যেটা স্লাইডটা মনে করি অবজেক্টিভটা নতুন কারিকুলাম থেকে অবজেক্টিভ নিয়ে অবজেক্টিভটার সাথে একটা কিভাবে আপনার টাস্ক বা অ্যাক্টিভিটি ম্যাচ হয়, এইভাবে দুই একটা এক্সাম্পল নিয়ে আসছি। প্যারেন্টসরা মনে করেন অনেক সময় হোমওয়ার্ক দেওয়া হয়, তখন যদি তারা নতুন কারিকুলাম অনুযায়ী এই জিনিসটা তাদের প্যারেন্টস ইনফরমেশনের জন্য আমি বলছি, তারাও যদি একটা আইডিয়া থাকে যে কোন এক্সপেকটেশন হচ্ছে, তাহলে তারাও মনে করতে পারে যে আমিও আমার বাচ্চাকে হেল্প করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা হচ্ছে কি, যেমন আগের যে মেথডটা আছে, মনে করেন স্ট্যান্ডার্ড মেথড আমরা যেমন 24 add 25 ইন ভার্টিক্যালি। আমাদের প্যারেন্টসরা যখন ভার্টিক্যালি শেখায় তখন বাচ্চারা বলে নো 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 মাই টিচার নট টিচিং লাইক দিস, হি ইজ টিচিং লাইক দ্যাট, হি ইজ পার্টিশনিং 24 add 4 and 15 10 add 5, then we are putting together, we are using the number line, we are not doing like that. So then parents is think, oh, so then I don't want to confuse my child. বাট তারা যদি এখন জানে যে নতুন কারিকুলাম অনুযায়ী এই হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সপেকটেশন আর এই হচ্ছে ক্যালকুলেশন পলিসি, তখন তারাও কিন্তু হেল্প করতে পারে বাচ্চাদেরকে। তাইলে আপনি কি মনে করেন স্কুলে প্যারেন্টদের সাথে একটা সেশন দেয়া, নতুন কারিকুলামের কথা বলা, এটা তো আমি মনে করতেছি, যেটা মনে করেন আপনিও একজন টিচার, আপনিও আপনার সাথেও আমি মনে করবো যে শেয়ার করার দরকার। এটা আমরা আমাদের নিজের কর্মস্থানের ব্যাপার না, যে একটা ওভারঅল যদি আমরা মনে করি নতুন একটা জিনিস ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ইনফরমেশন প্যারেন্টসদের দেওয়া এক জিনিস আর তাদের কন্ট্রিবিউশন কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি কি মনে করেন? ওয়েল, আমি মনে করি আমাদের প্যারেন্ট যেগুলো, এই যে মেথডটা, আমি খুব খুশি কিন্তু এর জন্য। এই মেথডটা বিশেষ করে আমরা বাংলাদেশি প্যারেন্ট যারা বাংলাদেশে আমরা শিখেছি, সেই মেথডটা চলে আসছে কিন্তু। সবগুলোই চলে আসছে। যে বাংলাদেশ থেকে যারা বা বিশেষ করে এশিয়া থেকে যারা এসেছে, তারা কিন্তু ম্যাথসের স্কিলটা অনেক ভালো আমরা মনে করি জেনারেলি, এবং আমরা কিন্তু এই মেথডগুলো তো শিখেছি। তার জন্য আমার মনে হয় খুব প্যারেন্টসরা উপকৃত হবেন যদি স্কুলে বিভিন্ন ধরনের সেশন করানো হয়। আমি বলতেছি না কয়েকটা সেশন, হয়তো 2-1টা সেশন যদি করানো হয়, নতুন ক্যারিকুলামের ব্যাপারে একটু ওনাদেরকে প্যারেন্টদেরকে অবহিত করা হয় এবং দেখানো হয় এই মেথডে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, আপনারা হোমওয়ার্কটা এইভাবে করবেন। শুধু সেটা না, শুধু ইনফরমেশন, আপনি যেটা বললেন যে ইনফরমেশন শুধু আছে সেটাই, কিন্তু কীরকম দেওয়া হচ্ছে ক্যালকুলেশনটা, সেটা যদি প্যারেন্টসরা জানেন, তখন ওরা শিখাইতে আমার মনে হয় একটু আগ্রহবোধ করবে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। তখন এই যে মনে করতেছেন বাচ্চারা যদি কোনো কোয়েশ্চেন করে, না আমার ক্লাসে এরকম শেখায় না, হ্যাঁ অনেক বাচ্চারা বলে, তাহলে যদি প্যারেন্টসের জানা থাকে ক্যালকুলেশন পলিসি এবং কারিকুলাম সম্পর্কে, এটা মানে না যে আপনাকে এক্সপার্ট হতে হবে, আপনাকে একজন আবার প্যারেন্টস হিসেবে আপনাকে নিজেকে টিচার হতে হবে, না এটা না, কিন্তু আপনার প্যারেন্টাল রোল যেটা আছে সেই রোলটাকে আপনি ঠিকমতো ইমপ্লিমেন্ট করার জন্য আপনার একটা কিছু জানা দরকার। আপনি যদি জানেন না, তাহলে আপনি কিভাবে ইয়ে করবেন? এক কাপ চা মনে করেন আপনি তৈরি করবেন, আপনারা তো কথা বলতেছি, না জানলে তো পারবেন না। আমরা তো প্রাইমারি স্কুলের ব্যাপারে কথা বলতেছি, বিশেষ করে প্রাইমারি স্কুলে আমার মনে হয় ম্যাথস আমাদের প্যারেন্টসরা অনেকেই সবই বেশিরভাগই জানেন, সবই জানেন, খুবই সিম্পল ব্যাপার। সিম্পল ব্যাপার। আমাদের কাছে একটা ইমেল এসেছে, মোহাম্মদ মালেক, উনি লিখেছেন, আই এম হামলি রিকোয়েস্টিং ইউ টু সেন্ড মি দ্য স্লাইড ফর প্রাইমারি স্কুল, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক মোহাম্মদ মালেক, আপনি লিখেছেন সেটা। We will send you, I got your email address after the program by tomorrow, আমরা এই স্লাইডটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম আপনার, এখন যদি আমরা পেজ নাম্বার 7-এ যদি যাই, সেখানে আপনার একটা লার্নিং ইন্টেনশন রয়েছে। পেজ নাম্বার 7-এ রয়েছে রিকল অ্যান্ড ইউজ মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন ফ্যাক্টস
for 3, 4 and 8 multiplication tables. কিভাবে এটা হচ্ছে কিন্তু ইয়ার 3-তে, এটা ইয়ার 3 ইয়ার 3-তে। এই অবজেক্টিভটা কিন্তু ইয়ার 4-এ না। দেখেন এর জন্য সরকারে যেটা আমি একটা সাপোর্ট করি, এর জন্যই যে ক্যালকুলেশন পলিসি থেকে শুরু করে যতগুলো নতুন কারিকুলাম ইন্ট্রোডিউস করা হয়েছে, আই সাপোর্ট নিয়ারলি 100%. আই লাইক ইট বিকজ দ্য মেইন রিজন দ্যাট গভর্নমেন্ট হ্যাভ রিসার্চ এভরিথিং যে হাউ এ চাইল্ড ক্যান developed or increase or consolidate his understanding in maths. Really must be a mathematicians. আপনাকে যদি এইগুলো না জানা হয় তাহলে আপনার ম্যাথমেটিক্যাল স্কিল জাস্ট কাউন্টিং ফরওয়ার্ড or counting backward and using the number line and solving the problems, partitioning is not enough. এর জন্য কারিকুলামে কিন্তু সাংঘাতিক ব্রড অ্যান্ড ব্যালেন্স কারিকুলাম এখানে আসছে। এটা হচ্ছে ইয়ার 3 অবজেক্টিভ। ইয়ার 3-তে আপনার 8 কারিকুলাম 8 টাইম টেবলসটা আপনাকে মেন্টাল ম্যাথস হিসাবে বিগিনিংয়ের, যেটা আপনিও জানেন যে বিগিনিংয়ের যেটা হচ্ছে এই ধরনের আপনাকে শেখাতে হবে। উইথিন এ 5 minutes 10 minutes দ্যাট শুড 8 times 8 উইথিন এ সেকেন্ড, 5 times 4 উইথিন এ সেকেন্ড, 4 times 3 উইথিন এ সেকেন্ড, 2 times 3 উইথিন এ সেকেন্ড। দ্যাটস দ্য এক্সপেকটেশন। সেটাই। হ্যাঁ, আমার মনে হয় যখন বাচ্চারা কনফিডেন্ট হয়ে যাবে তখন সেটাতে আর ভয় পাবে না, তাই না? অফকোর্স নট। সেটাই আর কি। এর পরবর্তীতে আপনি আবার নিয়ে আসছেন আরেকটা স্লাইড, সেখানে রয়েছে লার্নিং ইন্টেনশন, আইডেন্টিফাই হরাইজন্টাল, এটা পেজ নাম্বার 8-এ আসতেছে, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইনস অ্যান্ড পেয়ার্স অফ পারপেন্ডিকুলার অ্যান্ড প্যারালাল লাইনস। এখানে আমার মনে হয় সেখানে জিওমেট্রিক্যাল ব্যাপার। এটা হচ্ছে ইয়ার 4-এর অবজেক্টিভ। আচ্ছা, হ্যাঁ, ইয়ার 4-এর অবজেক্টিভ এটা হচ্ছে জিওমেট্রিক্যাল অবজেক্টিভ। কিন্তু এই অবজেক্টিভটা অনেকটা হচ্ছে কি যে আমরা যখন শেখানো হয় আপনি লাইন ড্র করতেছেন, কিন্তু এই লাইনটা কি? আচ্ছা, বাচ্চারা জানে না, নাম জানে না। আমরা অনেক সময় কি করি যে আপনি লাইন করতেছেন, আপনি 3টা লাইন করে একটা ট্রায়াঙ্গেল করতেছেন, এই লাইনটা কি? অনেক সময় বলে ফেলি লাইন অ্যাক্রস, লাইন গোয়িং ডাউন, লাইন গোয়িং আপ, লাইন গোয়িং ডাউন। আপনি গ্রাফ তৈরি করতেছেন, আপনি বলতেছেন লাইন গোয়িং আপ এন্ড লাইন গোয়িং ডাউন, গোয়িং স্ট্রেট, গোয়িং আপ। নো, আচ্ছা, আপনি কিছু করতেছেন না, আপনি তো শুধু লাইন তো আপনি যদি নাও শিখান তাহলে বাচ্চারা বলবে একটা লাইন উপর দিকে যাচ্ছে আর একটা লাইন আপনার সাইড নিচের দিকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 2টা লাইন যখন ক্রস করে তাহলে হচ্ছে, কিন্তু নো, 2টা লাইন যখন ক্রস করে আপনার ম্যাথমেটিক্যাল ওয়ার্ড ইউ হ্যাভ টু টিচ ইন্টারসেক্ট নয়, এখন ইউ হ্যাভ টু টিচ পারপেন্ডিকুলার লাইন। যখন আপনি একটা লাইনের উপর আরেকটা ইউ হ্যাভ টু টিচ হরিজন্টাল লাইন, হয় you have to teach vertical line with the diagram. এইগুলা রেডি হচ্ছে বাচ্চারা যাতে বড় বড় প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করতে পারে। কিন্তু যখন মনে করেন একটা ডায়াগ্রাম দেওয়া হলো, আপনি আননোন ক্যালকুলেশন করে একটা আননোন অ্যাঙ্গেল তৈরি করবেন, অ্যাঙ্গেল বাইর করবেন, তাহলে আপনার যদি জানা না থাকে এই যে হরিজন্টাল লাইনটা কি, পারপেন্ডিকুলার লাইনটা কি, ভার্টিক্যাল লাইন হচ্ছে কি, অল্টারনেট অ্যাঙ্গেল কি হচ্ছে, তাহলে আপনাকে এই বাচ্চা বিশেষ করে হঠাৎ করে যখন ইয়ার 6-এ গিয়ে দেখলো পারপেন্ডিকুলার লাইন, সেটা বুঝলো না কি ব্যাপারটা। ইয়ার 3 কিন্তু ইয়ার 4 ইউজ টু হয় না, এটা ইয়ার 4 থেকে ইউজ টু হয়, তখন দেখা গেল সেটা জানলো যে এটার লাইনটা কি, প্যারালাল লাইনটা কি, হ্যাঁ, এই বিষয়গুলো। এখন অনেক সময় দেখা যায় কি লেভেল 5 কোয়েশ্চন, লেভেল 6 কোয়েশ্চন ইন ইয়ার 6 দে স্ট্রাগলিং বিকজ দে ডোন্ট নো হোয়াট ইজ বেসিক দ্য ভোকাবুলারি, দ্য টার্মস ইউ মাস্ট লার্ন বিফোর ইউ সলভ দ্য প্রবলেমস। সেটাই আর কি। তো আমরা কুইকলি আবার আরেকটা স্লাইডে চলে যাই, 9 নম্বর পেজ নাম্বার 9-এ চলে যাই। এখানে আপনি কিছু কোয়েশ্চন, না এখানে কুইকলি আপনি কি বলবেন এখানে, হুইচ 2 streets appear to be perpendicular? Oh, this is very good question. আমি এটা লাইক করতেছি। Which street appears to as a horizontal line and which street appears as a vertical line? So এটা হচ্ছে প্রথম আপনি বাচ্চাদেরকে শেখাচ্ছেন এই সব লাইনগুলা কি, হরিজন্টাল, পারপেন্ডিকুলার লাইন, প্যারালাল লাইন, এগুলা কি। এখন তাদের স্কিল যেটা আছে সেটাকে আপনি অ্যাসেসমেন্ট করবেন তাদের শেখার জন্য। যেমন প্যারালাল লাইন যেটা হচ্ছে 2টা স্ট্রেট লাইন, ওকে, কিপিং দ্য সেম ডিস্টেন্স এন্ড গোয়িং ফরএভার, দে নেভার মিট ইট। বাট কিপিং দ্য সেম ডিস্টেন্স, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিংস। আপনি শুরু করলেন এই ডিস্টেন্সে, কিন্তু এক জায়গায় গিয়ে তারা মিট করে, তাহলে এটা প্যারালাল লাইন হবে না। দেখেন এই যে এক্সাম্পলটা আমি নিজে তৈরি করছি এর জন্যই, যে তখন একটা এখানে আপনার হরিজন্টাল লাইন আছে, ভার্টিক্যাল লাইন আছে, পারপেন্ডিকুলার লাইন আছে এবং আপনার এই প্যারালাল লাইন আছে, তাদেরকে এই কোয়েশ্চনের আনসারটা দিবে। এই স্কিলগুলো দরকার। যেটা আসতেছে ব্যাডফোর্ড রোড এবং আলবার্ট রোড, সেটা প্যারালাল লাইন, সেটাই আর কি। আর অন্য যে 2টা লাইন রয়েছে, ক্লিভল্যান্ড লাইন, সরি ক্লিভল্যান্ড রোড যেটা আমার স্কুলের নাম, আর একটা হচ্ছে ডাডলি
তো দুইটা হলো, একটা হলো ক্লিভল্যান্ড হলো, সেটা হলো একটা হলো হরাইজন্টাল, হরিজন্টাল হচ্ছে ক্লিভল্যান্ড রোড, হ্যাঁ। আর যেটা ভার্টিক্যাল সেটা হলো এটা হচ্ছে আপনার ডাডলি রোড। সেটাই আর কি। দিস ইজ ভেরি গুড। তো এই যে পিকচারের মাধ্যমে যে বাচ্চারা বুঝে ফেললো যে এই যে তিনটা লাইনের যে সংজ্ঞা যেটা, সেটা এবং এটা প্র্যাকটিক্যাল, যখন তারা রোডে দেখবে যে দুইটা রোড কিভাবে প্যারালাল গেছে আর একটা রোড আরেকটা জায়গায় কিভাবে মিট করছে, কিভাবে ক্রস করছে, যেটা আমরা ক্রসিং পয়েন্ট বলি। আমরা তো কথা বলছি, আমাদের আরেকটা ছোট্ট বিরতি যেতে হবে 1 মিনিটের মধ্যে। তো আমরা যে কথা বলছি আপনার এই যে লার্নিং ইন্টারেকশনটা তো অত্যন্ত হেল্পফুল, বিশেষ করে আমরা প্যারেন্টস বা বাচ্চারা যারা দেখতেছে, এবং এই লার্নিং এর সাথে যে আপনি যে সুন্দর করে যে এক্সাম্পল যারা দিতেছেন, সেটা অনেক সময় আমাদের বাচ্চারা উপকৃত হবে। তো আমরা আমাদের ফাইনাল সেগমেন্টে আরও কিছু আপনার স্লাইড নিয়ে কথা বলবো, এবং কিছু হোমওয়ার্ক বা কোনো রিসোর্সের কোনো টিপ যদি আপনি দেন সেটা ভালো হবে। কোনো অসুবিধা নেই, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক ম্যাথস নিউ কারিকুলাম বিষয় নিয়ে। আমাদের সাথে মাহবুব হোসেন, একজন এক্সপিরিয়েন্স টিচার, উনি কিছু স্লাইড এখানে দেখাইতেছেন, বিশেষ করে নতুন কারিকুলামের কিছু চেঞ্জ, কিছু অ্যাক্টিভিটি এবং কিছু ক্যালকুলেশন পলিসি এবং লার্নিং ইন্টারেকশন নিয়ে কথা বলতেছেন। বিরতির পর আমরা আবারও কথা বলবো, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক, এটা বিশেষ টপিক, ম্যাথস নিউ কারিকুলাম। ম্যাথস নিউ কারিকুলামে একটা চেঞ্জ আসতেছে প্রাইমারি স্কুলে 2014 থেকে, বিশেষ করে অটাম টার্ম থেকে শুরু হয়েছে, সেটা সেপ্টেম্বর মাস থেকে। আমরা কথা বলছি আমাদের একজন এক্সপিরিয়েন্স টিচার মাহবুব হোসেনের সাথে। উনি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছেন, ক্যালকুলেশন পলিসি, লার্নিং ইন্টেনশন, অ্যাক্টিভিটিস, এবং আমরা স্ক্রিনের মধ্যে একটা স্লাইড দেখাইতেছি, এবং বিশেষ করে আপনারা যারা ওয়াচ করতেছেন প্যারেন্টস এবং স্টুডেন্ট, আমাদের কাছে রিকোয়েস্ট করলে আমরা স্লাইডটা ইমেলে পাঠিয়ে দেব। আমার এইমাত্র একটা ইমেল পেলাম আমরা, কুড ইউ প্লিজ, মিস্টার দেওয়ান চৌধুরী উনি লিখেছেন, could you please send the new method of maths curriculum in my email address please? Thank you very much, দেওয়ান চৌধুরী। থ্যাংক ইউ দেওয়ান চৌধুরী, আপনাকে ধন্যবাদ ইমেল করার জন্য, আমরা কালকে পাঠিয়ে দেবো সেটা। মাহবুব হোসেন, বিরতির আগে আমরা কথা বলছিলাম এই যে আমাদের আপনার লার্নিং ইন্টারেকশন বিভিন্ন বিষয় নিয়ে। এখন এখানে আমি দেখতেছি আরেকটা লার্নিং ইন্টারেকশন পেজ 8-এ, স্লাইড নাম্বার 10-এ, সরি স্লাইড 10, এখানে রিকগনাইজ and show using diagrams families of common equivalent fractions. So fractions তো একটু ডিফিকাল্ট কনসেপ্ট obviously, তো আমাদেরকে এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, ফ্র্যাকশনটা বাচ্চাদের যে অত্যন্ত মানে স্ক্যারি লাগে, এটা পেজ নাম্বার 10-এ আছে। পেজ নাম্বার 10-এ আছে। এটা অনেক সময় লাগে কি যে মানে বাচ্চারা যখন ফ্র্যাকশনের নাম শুনে মনে করে না জানি কি, যে অনেক বড় একটা টপিক, বা তারা মনে করে যে একটি স্ক্যারি সামথিং, বাট অ্যাকচুয়ালি এরকম না। এর জন্য সরকার কি কারিকুলামে যে সময় ইয়ার 4 থেকে ইয়ার 3 থেকেই আপনাকে শেখাতে হবে, কিন্তু ইয়ার 4 এবং 3-তে ফ্র্যাকশনটা নিয়ে আসছে এর জন্যই, যাতে আপনাকে প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম দিয়ে তাদের ফ্র্যাকশন সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আপনি প্র্যাকটিক্যালি একটা যেগুলো ডায়াগ্রাম আছে, প্র্যাকটিক্যালি মনে করেন আমরা অনেক সময় অর্ডার করি পিৎজা অর্ডার করলে কী হয়, এটা হাফ হলে কোয়ার্টার করলে কীরকম হবে। চকলেট বার যেটা আছে এটা আর একটা গুড এক্সাম্পল। আপনাকে হাফ করলেন, তারপর কোয়ার্টার করলেন, তারপর 3 কোয়ার্টার করলেন, এরকম। সে এইমটি হচ্ছে যে আপনাকে ফ্র্যাকশনের যে একটা আইডিয়া, সেই নলেজটা বাচ্চাদেরকে দিতে হবে উইথ ডায়াগ্রাম, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে, এর জন্য মনে করেন এখানে যে আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল সম্পর্কে, যেমন 5টা রেক্ট্যাঙ্গেল এক জায়গায় আছে, 2টা শেডেড করা হচ্ছে। 2টা শেড করা হচ্ছে আপনার আউট অফ কয়টা? আউট অফ 5টা। সেই শেডের জন্য ফ্র্যাকশনটা হবে, শেডেড ফ্র্যাকশন হবে 2/5 ও 2 out of 5। এখন যদি বলি আনশেডেড ফ্র্যাকশন, তাহলে হবে 3 and 5, 3/5। এই যে প্র্যাকটিক্যালি যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ইয়ার 4-এর অবজেক্টিভ। কিন্তু এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আবার আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফ্র্যাকশনটা আপনার 2টা ফ্র্যাকশন, 3টে, 4টা, 5টা দেখতে ডিফারেন্ট দেখা যায়, তাদের লে আউটটা ডিফারেন্ট, বাট ইন ভ্যালিউ দ্য আর এক্স্যাক্টলি দ্য সেম। সো এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সাম্পল ফর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। এখন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যদি আমরা দেখি, তাহলে হয়তো নেক্সট পেজে দেখা যাবে। তাহলে আমরা পেজ 11-তে যাই। সেটা যে ইকুইভ্যালেন্ট না, এই পেজে না, এখানে আপনি 4 থেকে, হ্যাঁ 4। আচ্ছা, যদি আমি এখানেই বলি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, মনে করেন পেজ নাম্বার 10-এই, পেজ নাম্বার 10-এই আছে।
এখন মনে করেন আপনি হাফ করলেন, হাফটারে যখন আপনি কোয়ার্টার করবেন, দুইটা কোয়ার্টার যখন আপনি একসাথে মিশাবেন, তখন দেখবেন এই দুইটা কোয়ার্টার এক্স্যাক্টলি সমান হচ্ছে আপনার একটা হাফের। তাহলে হাফ আপনি যখন অ্যাজ এ ফ্র্যাকশন লিখবেন 1/2, আর যখন আপনি 2 কোয়ার্টার লিখবেন 2/4, তাহলে 2/4 এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ হাফ। নাম্বার ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ, সেখানে যে ভ্যালু যেটা আছে সেটা আছে, কিন্তু এই ভ্যালুটা বাচ্চাদেরকে আপনার বিগিনিংয়ে আপনার প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম এবং এই পিকচার দিয়ে বাচ্চাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করা দরকার, এবং সেটাই হচ্ছে এইম। আর বিশেষ করে আমি সেটাই বলবো যে ফ্র্যাকশনের যে বিষয়টা সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাচ্চাদের এই যে প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে যদি শিখে ফেলে তখন তুমি বুঝতে পারবে যে বাচ্চারা কীরকম ফ্র্যাকশনটা ইউজ করতে হয় ইন দ্য ফিউচার। আমাদের পেজ নাম্বার 11-তে যেটা আছে অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট ফ্র্যাকশনস উইথ সেম ডিনোমিনেটর, এটা কুইকলি একটু বলবেন। হ্যাঁ, এটা আপনার ইয়ার 5-এর অবজেক্টিভ। হ্যাঁ, ইয়ার 5-এর, কারণ যখন দুইটা ফ্র্যাকশন থাকে, অ্যাডিং ফ্র্যাকশন, আগে কিন্তু এটা অ্যাডিং ফ্র্যাকশন ইয়ার 6-এ ছিল, কিন্তু নতুন কারিকুলামে আপনাকে ইয়ার 5 থেকে ফ্র্যাকশন শুরু হবে ইয়ার 3 থেকেই, কিন্তু অ্যাডিং ফ্র্যাকশন সেটা ইয়ার 5 থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ইয়ার 5-এ আপনার সেম ডিনোমিনেটর, মনে করেন আপনি 1/5 আপনার অ্যাড করবেন 1/3, এখন 1/5 আর 1/3 যখন একসাথে দুইটা ফ্র্যাকশন অ্যাড করবেন, তখন দুইটা ফ্র্যাকশনের সেম ডিনোমিনেটর, মানে ডিনোমিনেটর হচ্ছে বটম নাম্বার, এই ডিনোমিনেটরকে সমান করতে হবে। যেমন 5 × 3 হচ্ছে 15, আর 3 × 5 হচ্ছে 15। তখন আপনি দেখতে পারবেন নিউমিনেটর যখন দেখবেন উপরের নাম্বারটা, আচ্ছা, যখন দেখবেন তখন দেখবেন যে কোনটা বড়। হ্যাঁ, তাইলে আপনার দুইটারই, বা এটাও কোনো ফ্যাক্ট না, আপনি ছোটোটাও আগে রাখতে পারেন, বড়টাও আগে রাখতে পারেন, তখন নিউমিনেটর দুইটাই অ্যাড করে ফেলবেন, আর ডিনোমিনেটর উইল বি দ্য সেম। আবার অবশ্যই সাবট্রাকশনের বিষয়ে আপনার বড়টা তো আগে দিতে হবে, বড়টা আগে দিতে হবে। হ্যাঁ, এর জন্য এখানে আমি মনে করি আর কি ইয়ার 5-এর জন্য যখন অ্যাডিং এবং সাবট্রাক্টিং ফ্র্যাকশন হবে, আপনি বড় ফ্র্যাকশনটা আগে রাখবেন, তাইলে আর আপনার কোনো নেগেটিভ ফ্র্যাকশনে আপনি এন্ড আপ হতে হবে না। সেটাই আর কি। এই যে লার্নিং ইন্টারেস্ট যেটা আমরা কথা বললাম, এই যে বিভিন্ন বিষয় নিয়ে, এই যে ক্যালকুলেশনের যে মেথড, যদি কোনো প্যারেন্টস মনে করেন এই বিভিন্ন, এটা কিন্তু আপনি কিছু একটা স্যাম্পল দিয়েছেন, এই যে সবগুলো অ্যাক্টিভিটিগুলো দেখতে চান, এটা কোথায় অ্যাভেলেবল পাইতে পারেন এই এক্সাম্পলগুলো? যদি প্রত্যেকটা অবজেক্টিভের সাথে নতুন কারিকুলামের যেটা নিউ, অ্যাকর্ডিং টু দ্য নিউ কারিকুলাম, every and each learning aim, so matching with the every and each learning aim, I just prepared one of the book. It is 135 pages. আমি সেটা প্রিপেয়ার করছি, আমি প্রিপেয়ার করছি, এবং এই প্রিপারেশনটা করছি আমি আমার স্কুলের জন্য। আচ্ছা, হ্যাঁ, সেই রিসোর্সটা আপনার স্কুলের, সেটা শুধু আমার স্কুলের জন্য। যেমন এখানে আমার হাতে আছে যেটা ড্রাফটটা, এই ড্রাফটটা হচ্ছে আপনার 100 পেজেস নিয়ারলি। এখন কারিকুলামে ইয়ার 3 থেকে ইয়ার 6 পর্যন্ত যতটা অবজেক্টিভ, মেন্টাল, ম্যাথস এবং মেইন অ্যাক্টিভিটি আপনাকে কভার করতে হবে, টিচ করতে হবে, ফ্রম ইয়ার 3 to 6, এভরিথিং, অল লার্নিং এইম সাথে ম্যাট করে আমি এক্সাম্পলগুলো রেডি করছি, টাস্কগুলো রেডি করছি। হ্যাঁ, এখন যদি প্যারেন্টসরা যদি কিছু অ্যাক্টিভিটি বা কিছু প্যারেন্টসরা যদি অ্যাক্টিভিটি নিতে চায়, আমার কোনো আপত্তি নেই, আমার কাছে এগুলো হয়তো আমি পাঠিয়ে দিতে পারি, কারণ সেটা আমার কন্ট্রোলে আছে। সেটাই আর কি, বুঝতেছি। তাইলে আমার মনে হয় এই যে বিষয় যেটা অনেক সময় প্যারেন্টস প্রশ্ন করে যেটা কোথায় পাবো, হয়তো আমরা আপনাকে রেফার করবো না, যদি এটা কমপ্লিটলি ফ্রিও দিতে পারে কোনো অসুবিধা না। আমাদের কমিউনিটির বাচ্চারা বা যারা প্যারেন্টসরা যদি উপকৃত হয়, তাহলে এটা কমপ্লিটলি ফ্রি পাবে তারা আমার সাথে। তবে আমাকে দিতে হবে ইলেকট্রনিকটা, আমার প্রিন্টিং কস্ট সেটা আমার জন্য যাবে না। সেটাই আর কি। না, অবশ্যই আমরা 130 পেজেস থাকে, সেটাই আর কি। অনেক 130 পেজ সেটা তো আর প্রিন্ট করা যাবে না। সেটাই আমরা কুইকলি জাস্ট লাস্ট দুইটা পেজ রয়েছে আমাদের 12 এবং 13, 12 and 13 আমরা দেখে ফেলি। আরও দুইটা লার্নিং ইন্টারেস্ট সেখানে। আমরা পেজ নাম্বার 12-এ যাব। নো অ্যান্ড ইউজ দ্য ভোকাবুলারি অফ প্রাইম নাম্বারস, প্রাইম ফ্যাক্টরস অ্যান্ড কম্পোজিট নন প্রাইম নাম্বারস। এটা ডেফিনেটলি ইয়ার 6, তাই না? সেটাই আপনি নিয়ে এসেছেন। তো আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কি এটা, এই ইন্টেনশনটা আপনি? ইয়ার 6-এর এটা হচ্ছে কি, মানে অনেক সময় হয় কি, আমরা একটা স্কোয়ার মনে করেন যে একটা 100 স্কোয়ার নাম্বার, সো 0 to 100 ও 1 to 100 আমরা দিয়ে বাচ্চাদেরকে মনে করেন ইয়ার 1 বা ইয়ার 2-তে
হাইলাইটেড করায় তুমি যত নাম্বার পড়ো ইভেন নাম্বার হাইলাইট করো, ওয়ার্ড নাম্বার হাইলাইট করো এবং প্রাইম নাম্বারগুলো হাইলাইট করো। কিন্তু ইয়ার 6-এর অবজেক্টিভ যেটা আছে এখানে আপনাকে প্রাইম নাম্বার বলতে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে বাচ্চাদেরকে হোয়াট ইজ এ প্রাইম নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা স্ক্রিনে যদি আমরা দেখি প্রাইম নাম্বার লেখা আছে তাই না? প্রাইম এখানে দেওয়া আছে। হ্যাঁ সেটা হ্যাঁ, প্রাইম নাম্বারের ডেফিনেশনটা দেওয়া আছে এবং প্রাইম ফ্যাক্টর যেটা আছে সেটারও ডেফিনেশনটা আছে। প্রাইম নাম্বার হচ্ছে যে এ নাম্বার দ্যাট ইটস ডিভিজিবল বাই ইটসেলফ অ্যান্ড ওয়ান। ভেরি সিম্পল। সেটাই। মনে করেন আপনার নাম্বার 2, নাম্বার 2 ইজ এ প্রাইম নাম্বার, কারণ 2 হচ্ছে আপনি যদি ডিভাইড বাই 2 অ্যান্ড ডিভাইড বাই ইটসেলফ দেন ডিভাইড বাই 2। স্ক্রিনে যেটা রয়েছে আপনি যখন 2 থেকে শুরু করছেন উপরের দিকে যাচ্ছেন 4, 8 অবভিয়াসলি নো, এটা হচ্ছে আর একটা প্রাইম ফ্যাক্টরস, এটা নেক্সট যেটা প্রাইম নাম্বার হচ্ছে এইগুলা যে মনে করেন যে আপনি ইট হ্যাজ টু বি divided by itself and 1, এটা হচ্ছে প্রাইম নাম্বার। অ্যান্ড প্রাইম নাম্বার ইজ এ প্রাইম ফ্যাক্টর অ্যাজ ওয়েল। জি যেমন এখানে যেটা আছে নাম্বার 72, আপনি 8 and 9 দুইটা ফ্যাক্টর, 8 and 9 ফ্যাক্টর অফ, তো সেটা তো অবশ্যই প্রাইম নাম্বার না, না এটা প্রাইম নাম্বার না। সো 9 ও 8 ও প্রাইম নাম্বার না, 8 ও প্রাইম নাম্বার না, এর জন্য এটার আবার আপনাকে ফ্যাক্টর দেখতে হবে। তখন 9 এর ফ্যাক্টর আর দুইটা হচ্ছে 3 and 3, এই দুইটা প্রাইম নাম্বার, দ্যাটস ফিনিশ। কারণ 3 ইজ এ প্রাইম নাম্বার and another 3 is a prime number. So that you got 2 prime numbers on there, 3 and 3. And 8 is not a prime number, it's a decomposition number. Then again you need to find the factors. Then 4 and 2. So 2 is a prime number, but 4 is not a prime number. Then again 4 is 2 and 2 is another 2 prime number. So all the prime factors for the 72. So 2 times 2 times 2 times 3 times 3. ইটস ভেরি গুড। বিশেষ করে আমাদের বাচ্চারা যখন ইয়ার 6 বা ইয়ার 5-এ আপনি বলতেছেন সেটা ইয়ার 3 থেকে শুরু হয়ে যায় যে ফ্র্যাকশনের যে বিষয়টা শিকার, কিন্তু ফ্র্যাকশন সাধারণত বাচ্চাদের জন্য অনেক হার্ড হয়ে যায় ইয়ার 3 থেকে শুরু করে, যদিও এই যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এবং এই যে কম্পেয়ার অর্ডার ফ্র্যাকশনস, এডিং ফ্র্যাকশনস, ওর আপনি যেটা দেখালেন যে ফ্র্যাকশনের মাধ্যমে যে কম্প্যারিজম যেটা হয় আর কি, সেটা তো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই যে বিষয়টা সেটা বাচ্চাদেরকে আমি মনে করেন যে কোনো ধরনের হোমওয়ার্কের মাধ্যমে কতটুকু হেল্প করা যেতে পারে? হোমওয়ার্ক একটা ইম্পর্টেন্ট জিনিস, তবে কঠিন টপিকসগুলো। হ্যাঁ আমরা জানতেছি, আমি কেন বললাম সেটা মাহবুব হোসেন, আমি সেটা বলতেছি যেমন টাইমস টেবিল আপনি বলে দিন, আমাদের প্যারেন্টসরা বাসায় এটা কাগজের মধ্যে হয়তো বলেন তুমি মুখস্থ করো বা লিখো, প্র্যাকটিস করো, বাট এই জিনিসটা হলো একটা থিঙ্কিংয়ের ব্যাপার, এটা ক্যালকুলেশন, এটা একটা হাই স্কিল। হ্যাঁ, সো ম্যাথমেটিক্যাল পার্টের একটা হাই স্কিল, কিন্তু এবার এই কারিকুলামে একটা এমফাসাইজ করা হচ্ছে যে ফ্র্যাকশনটা আপনাকে শুরু করতে হবে, ফ্র্যাকশন একবারে বটম জিনিসটা ইয়ার 3 থেকে। ইয়ার 2 তো আছে, কিন্তু ইয়ার 3 থেকে শুরু হচ্ছে কি আপনাকে উপরের নাম্বার কি নিচের নাম্বার কি, ডিনোমিনেটর আর নিউমারেটর আপনি কি শেখাচ্ছেন ইয়ার 3-তে। হ্যাঁ, তখন আস্তে আস্তে তার ফ্র্যাকশন সম্পর্কে তার একটা নলেজ যেটা আছে সে এটারে গেইন করতেছে। তখন যখন ইয়ার 5-এ যাবে এইসব এক্সপিরিয়েন্স বা এইসব তার যেটা স্কিল যেটা ফ্র্যাকশন সম্পর্কে সে ইয়ার 3 এবং 4-এ জানছে সেগুলো ইউজ করে অ্যাড এবং সাবট্রাকশন করবে ইয়ার 5-এ। যখন ইয়ার 6-এ যাবে তখন কিন্তু সেম ডিনোমিনেটর থাকবে না। যেমন ইয়ার 5 হচ্ছে অ্যাডিং অ্যান্ড সাবট্রাক্টিং উইথ দ্য সেম ডিনোমিনেটর, নিচের নাম্বার সমান থাকবে। কিন্তু যখন আপনাকে ইয়ার 5-এ যাবে 6-এ যাবে তখন অ্যাডিং অর সাবট্রাকশন উইথ ডিফারেন্ট ডিনোমিনেটর, দে হ্যাভ টু মেক দ্য কমন ডিনোমিনেটর, গেটিং হার্ডার। আর হোমওয়ার্কের ব্যাপারে যেটা হচ্ছে যে প্যারেন্টাল সাপোর্টের জন্য একটা কল নিয়ে আসি, এটা কল নিয়ে নিই আমরা। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিলে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো হ্যালো। হ্যালো, আমি যে জানতে চাই জি যে এই যে আপনি যে ওয়েবসাইটটা যে আছে, জি হ্যালো, আপনি যে এই যে ওয়েবসাইটটা আছে না, জি, এটা আসলে ওয়েবসাইট না, এটা আমাদের মাহবুব হোসেন যে টিচার উনি প্রিপেয়ার করেছেন সেটা আমরা দেখাইতেছি। আমাদের যদি ইমেল অ্যাড্রেসে সেটা ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা সেটা পাঠিয়ে দেবো। আমি জানি, কিন্তু আপনাদের যে ওয়েবসাইটটা আছে না, ও কি জিমেল কিভাবে পাঠাবো? যে স্লাইড শো যে দেখাইতেছেন, জি যে অঙ্ক, ওটা আমি কিভাবে বের করবো? email কোন address টা জিমেল থেকে পাঠাবো আপনার কাছে? আপনার কাছে ইমেলটা কি আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারের নিচে সেটা আসতেছে, সেটা হলো ইমেল অ্যাড্রেস, এবং আমাদের ওইখানে ATNBangla.UK.tv আমাদের ইমেল অ্যাড্রেসটা, সরি আমাদের ওয়েবসাইট। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ।
আচ্ছা, এখন যে এই যে সরি হোমওয়ার্কের যে বিষয়টা আমরা কথা বলছি, না সেটা বলছিলাম, এখন যেগুলো হার্ড আর টপিক যেটা আছে অনেক প্যারেন্টস থাকে আনএবল টু হেল্প হয়, এটা কারণ এই জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হবে। কারণ হোমওয়ার্কটা এমনভাবে হবে না যেটা বাচ্চা নিজে বাসায় গিয়ে স্টাক হয়ে যায়। কারণ হোমওয়ার্কের পলিসি যেটা আমি মনে করি, যেমন আজকে এই 1 উইকে আমার যখন একটা কনসলিডেশন থাকবে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং একটা টপিক সম্পর্কে, যেমন ওয়ার্কিং ইন নেগেটিভ নাম্বারস, সো অ্যাডিং পজিটিভ ইন নেগেটিভ নাম্বারস, এন্ড অফ দ্য উইক যখন ফ্রাইডে থাকবে, আমার হোমওয়ার্কের উদ্দেশ্যটি থাকবে যাতে তারা মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে যেসব টপিকস বা যেসবগুলো খাবার করছে সেইগুলারে একটা রিক্যাপ করার জন্যই একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক যদি এখন কমপ্লিটলি ডিফারেন্ট একটা দেওয়া হয়, তাহলে তো সে বাচ্চাও স্টাক হবে, অনেক প্যারেন্টসরাও স্টাক হবে। সেটাই টিচাররা এরকমই মানে আমার জানা মতো প্রত্যেক টিচারের মধ্যে যেদিন সে একটা ফ্র্যাকশন সম্পর্কে বাচ্চাদের খুব একটা ভালো ধারণা থাকবে, তখন এই ফ্র্যাকশনে হোমওয়ার্কটা দেওয়া হবে যাতে সে নিজে হোমওয়ার্কের প্র্যাকটিস ঘরে করতে পারে। সেটাই। আর বিশেষ করে যদি অনেক প্যারেন্টসরা বলে যে আমাদের রিজোর্সের জন্য কোনো ওয়েবসাইট, পার্টিকুলার কোনো ওয়েবসাইট আছে কি না, আপনার কি জানা আছে এরকম কোনো ওয়েবসাইট বাচ্চারা ইন্টারনেটে চাইল্ড ফ্রেন্ডলি ওয়েবসাইট বা প্যারেন্টসে হেল্প করতে পারবেন এরকম কোনো এটা অনেক আছে আমার মনে হয় টপ আপনি অনেকগুলো জানেন, হ্যাঁ দু চারটা বললে কেমন হয়? আমি আগে দিছি অনেকটা, লিখেও দিছি। যেমন একটা আছে যে মনে করেন এটা যদিও মডিফাই করা হয়েছে, যেটা আমরা টিচাররা ইউজ করি, সেটা হচ্ছে প্রাইমারি রিসোর্স একটা আছে। এখানে ইয়ার 1 থেকে ইভন কি রিসেপশন থেকে শুরু করে ইয়ার 6 পর্যন্ত প্রত্যেকটা টপিক যাতে খাবার হয় এগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু কমপ্লিটলি চাইল্ড ফ্রেন্ডলি, এখানে কোনো আপনি 100% ট্রাস্ট করতে পারেন। সেটাই আর কি। তো সেটা গুগলে গিয়ে কেউ যদি বলে প্রাইমারি রিসোর্সেস চলে আসবে, তখন চলে আসবে। হ্যাঁ এটা এবং ক্লিক করলে তখন সেটা দেখতে আরেকটা আছে ডাক ম্যাথমেটিক্স, ডাক ম্যাথ। যদি গুগলে লিখে গুগলে গিয়ে সেটা ডাক সার্চে ম্যাথমেটিক্স বলে লিখলে আসে, ডাক এজ ইন ডাক ডিউসিকে ডাক, ডাক হ্যাঁ লিখে ডাক, সেটা চলে আসে। সো এটাও কিন্তু ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি চাইল্ড ফ্রেন্ডলি দেওয়া আছে। এবং এখানে অনেক অ্যাক্টিভিটি আছে তারা বাচ্চারা অনলাইন করতে পারে, অনলাইন করতে বিভিন্ন পারে, ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি। ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি। বিবিসি ওয়েবসাইটগুলো, বিবিসি আছে, বিবিসিটা একটু হচ্ছে কি আপনার এখানে যখন বিবিসি বাইট যে সাইটটা আছে, এই সাইটটা বাচ্চাদের জন্য, সেটাই। হ্যাঁ তখন বাইট সাইটটা লিখতে হবে, লিখলে কিন্তু ইয়ার 1 2 গুগলে গিয়ে বিবিসি বাইট সাইজ লিখে চলে আসবে, বিবিসি লেখলেও আসবে। তখন যখন আপনি স্ক্রল ডাউন করবেন দেখবেন কোনটা আপনার বাচ্চাদের জন্য ঠিক, যেটা বাইট এটা হচ্ছে বাচ্চাদের জন্য। সেটাই আর কি। তো বিভিন্ন সময় দেখা যায় যে অনেক সময় প্যারেন্টসরা প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চার যে আর কি সাহায্য দরকার। কেউ যদি মনে করেন যে কোনো ধরনের ম্যাথমেটিক্সের জন্য কোনো ধরনের বই কিনবেন, তো ওনারা কোথায় যেতে পারেন বই কেনার জন্য? যেমন ধরেন বই কিনবেন বা রিসোর্স কিনবেন, কোথায় পাওয়া যেতে পারে? না হার্ড কপিগুলো, হ্যাঁ হার্ড কপি না, হার্ড কপি সিডি, তারপর এগুলো মনে করেন অনেকটা মার্কেটে আছে, অনেকগুলোই আছে। আপনার যদি এখন হার্ড কপি কেউ চায় যেটা বিভিন্ন কারিকুলামের অবজেক্টিভসের সাথে ম্যাচ করে থাকে অনেক সময়, অথবা এটার আরটুক অ্যাডভান্সও থাকে, সেগুলো মনে করেন সিজিপিতে আছে, হ্যাঁ এরকম আপনার স্কলাস্টিকও আছে। এইগুলো একটু বিগ, সেগুলো তো ডাব্লিউ স্মিথ বা এই ধরনের জায়গায়, ডাব্লিউ স্মিথও আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এগুলাতে অনেক সময় পাওয়া যায়। কেন বললাম আমি সেটা, প্যারেন্টসরা অনেক সময় উপকৃত হন। ওনারা মনে করেন যে বাচ্চাদের জন্য যদি কিনতে পারেন, অনেক সময় নিজেরা দেখে ফেললেন, দেখে বাচ্চাদের একটু প্র্যাকটিস করা। আর আরেকটা রিসোর্স মনে করেন যেটা আমার নিজের তৈরি, যেটা হচ্ছে লেভেল 6 এর জন্য, অনলি লেভেল 6 এর জন্য, সেটা সিডি দেওয়া আছে। ওটা প্রত্যেকটি কোয়েশ্চেনের সাথে কমপ্লিটলি এক্সপ্লেনেশন দেওয়া আছে। একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে প্রায় নিয়ারলি আপনার 80 ও 90 পেজেস। কোয়েশ্চেনের সাথে প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন, শুধু জাস্ট আনসার দেওয়া না, উইথ এক্সপ্লেনেশন, যাতে বাচ্চারা নিজেও দেখে। মানে 90% আমার বিশ্বাস বাচ্চা নিজে এক্সপ্লেনেশন দেখে বুঝতে পারবে কি সমস্যা আছে। সেটাই আর কি। আমরা প্রোগ্রামের একটা শেষ পর্যায়ে চলে আসছি। আর ম্যাথসের ব্যাপারে আমরা যে কথা বললাম, আপনি মনে করেন যে আমরা যেভাবে ম্যাথস এখন যে শুরু করলাম এই বছর থেকে, এটা তো খুব ভালো কথা, ইয়ার 1 থেকে শুরু হয়েছে। কিন্তু নার্সারিতে এবং রিসেপশনে, যেটা ফাউন্ডেশন স্টেজ বলি, ওই জায়গাতে কোনো চেঞ্জ আসে না এখনো ম্যাথসের, নাকি চেঞ্জ এসেছে? তাহলে হঠাৎ বাচ্চাদের জন্য যেমন একটা ট্রানজিশন হয়ে যাবে না, একটা বাচ্চা যখন রিসেপশনে আসবে এইজ 4 থেকে হঠাৎ ইয়ার 1-এ উঠলো, সেখানে নতুন চেঞ্জ, এই ট্রানজিশনটা কীরকমটা হবে? না, এই কারিকুলামটা আগেও যেরকম ছিল সেই কারিকুলামটা ইমপ্লিমেন্টেশন থাকছে কি স্টেজ 1 and 2। আচ্ছা, মানে আপনার ইয়ার 1 থেকে। ফাউন্ডেশনের জন্য কোনো কারিকুলাম ম্যাথস আগেও ছিল না, এখনও নাই। ফাউন্ডেশনে মনে করেন তারা এটা প্রত্যেকটা স্কুলে একটা থাকে, একটা পলিসি থাকে, তারা একটা
এই এদিক সেদিক করে ইয়ার 1 অথবা রিসেপশনের জন্য কারিকুলাম একটা তৈরি করা তারা প্র্যাকটিক্যাল বেসড অ্যাক্টিভিটি দিয়ে ম্যাথস কারিকুলামটা ইয়ার 1 থেকে শুরু হয়। বিশেষ করে আপনার ফাউন্ডেশন স্টেজে নার্সারি এবং রিসেপশনে সেখানে বাচ্চাদেরকে শেখানো হয় বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে সেখানে মানে মেইন এইমটাই থাকে বাচ্চাদেরকে নাম্বার সম্পর্কে ফ্যামিলারাইজ করা, নাম্বারটা জানানো, নাম্বার শেখানো, 1 2 3 বা কী হয়, কাউন্টিং অন অ্যান্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ইনটেন্স, চান্টিং, এগুলোই। কারণ এইগুলো তাদের যে একটা জড়তা আছে নাম্বার সম্পর্কে, এইগুলোই ফাউন্ডেশনে করা হয়। যখন বাচ্চাদের উপর আমাদের এত হাই এক্সপেকটেশন, আমরা কথা বলতেছি, আমরা জানি বাচ্চারা শিখবে, আমাদের মধ্যে অনেক ছেলেমেয়েরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বিশেষ করে ম্যাথস দিয়ে। অনেকেই মনে করতেছে ম্যাথস আমি পারতেছি না, সাকসেসফুল, বা আমি বুঝতেছি না। অনেক বাচ্চা হয়তো এই যে কলাম মেথড এডিশন বা শর্ট মেথড অফ মাল্টিপ্লিকেশন ইয়ার 3 4 থেকে হয়তো বা বুঝতে কষ্ট হবে। তো যারা বিলো এভারেজ যারা কাজ করতেছে তাদের আমরা জানি আমাদের এক্সপেকটেশন হাই, কিন্তু ওরা যদি এই লেভেলে রিচ না করতে পারে, ওদের জন্য আমরা কোন লেভেলে, যেমন ধরেন নাম্বার লাইন দিয়ে ওদেরকে শেখানোর ব্যাপারে কোনো আপত্তি থাকতে পারে? না, অবশ্যই না। কারণ অ্যাকর্ডিং টু দ্য নিউ কারিকুলাম রিয়েলি এক্সপেকটেশন ইজ ভেরি হাই। আচ্ছা, ভেরি হাই এক্সপেকটেশন। এবং এই এক্সপেকটেশনটা মিট করার জন্য প্রত্যেকটা স্কুলের যেটা মনে করেন ইমপ্লিমেন্টেশন পলিসি যেটা আছে, এটারে প্রত্যেকেই আপ টু ডেট করতে হবে, না করলে আপনার এই হাই এক্সপেকটেশন মিট হবে না। কিন্তু অ্যালং সাইড যেটা মনে করেন আপনার তারপরও একটা অংশ আর কি আমাদের প্রত্যেকটা স্কুলে দেখবেন যারা একটু বিলো থাকে, বিলো অ্যাভারেজ থাকে, তখন এক্সপেকটেশন হচ্ছে মনে করেন আপনার যত এক্সিস্টিং মানে পলিসি যেগুলো আছে অথবা স্ট্র্যাটেজি যেগুলো আছে, আপনাকে কারিকুলামে কোনো স্টপ করার জন্য কিছু বলে নাই, যে আপনি এই করতে পারবেন না, কোনো প্রেসক্রাইব কোনো পলিসি নাই। সেটাই। তো মাহবুব হোসেন, আমাদের প্রোগ্রামতে বিরতি শেষ করতে হবে এখনই। আমাদের কথা বললাম, বিশেষ করে আপনি আমাদেরকে নতুন ম্যাথস কারিকুলাম নিয়ে যে কথাগুলো বললেন, লার্নিং ইন্টেনশন, ক্যালকুলেশন এবং বিভিন্ন রিসোর্স নিয়ে, আপনাকে ধন্যবাদ আসার জন্য, এবং বিশেষ করে আপনার এই সময় দিয়ে এই স্লাইডটা দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ, আর ইনশাল্লাহ হয়তো আরেকবার দেখা হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বললাম আমাদের নতুন একটা টপিক, ম্যাথস নিউ কারিকুলাম, এই বিষয় নিয়ে। মাহবুব হোসেন উনি একটা স্লাইডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, কিছু চেঞ্জেস, কিছু অ্যাক্টিভিটিস, কিছু লার্নিং ইন্টেনশন, এবং আমরা কিছু ইমেল পেয়েছি, আমরা স্লাইডটা পাঠিয়ে দিব। ফোন করার জন্য ধন্যবাদ। এবং বিশেষ করে প্যারেন্টস এবং চিলড্রেন যারা আপনারা ওয়াচ করতেছেন প্রোগ্রামটা, আমরা আশা করব আমাদের ব্রিটিশ বাংলাদেশি বাচ্চাদের উপর আমাদের অনেক হাই এক্সপেকটেশন। আমরা আশা করি ভবিষ্যতে বাচ্চারা ম্যাথমেটিক্সের এই যে নতুন যাত্রা যেটা শুরু হলো, একটু চ্যালেঞ্জ আসলো, সেটা নিয়ে এগিয়ে যাবে। এই প্রত্যাশায় আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।